আমরা আচ্ছা মাত্র স্যার। বাবা ক্লাস শুরু করেছি, তুমি খাও। হ্যাঁ খাও। আমি ক্লাস শুরু করেছি এখন এখন। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে ভাষার উৎপত্তি, বিকাশ, ব্যাকরণের যে একটা ইতিহাস এবং বাংলা ব্যাকরণ পড়তে যে যে মৌলিক বিষয়গুলো প্রয়োজন হয় সে বিষয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের আলোচনার টপিক, আমরা প্রথমে ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করব। এই প্রশ্নটার উত্তর তোমাদের অনেকেরই হয়তো মুখস্থ আছে। কারোর কি কিছু মুখস্থ আছে বলতে পারবে যে এই ব্যাকরণকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাই? এ পর্যন্ত তো কিছু কিছু পড়েছো, সেই পড়ার ভিতরে তোমার এই প্রশ্নটা কখনো এসেছে, তুমি মুখস্থ করেছো কিনা? যদি না করো, তাহলে দেখো আমরা বিশ্লেষণ করলে এইরকম একটা উত্তর পেয়ে যাই আর কি যখন পড়তে যাই। তো এই উত্তরে কি আছে? প্রথমে একটা বি আছে, তারপরে আ আছে, হ্যাঁ, ক্রি, এতে আবার একটা টিক চিহ্ন আছে। তবে এই টিকটা কিন্তু আমার ব্যাকরণের জন্য নয়, এটা হচ্ছে বুলেট যে টিকটা সেটা আমাদের ব্যাখ্যার টিক হচ্ছে। এটাকে ব্যাকরণে কি চিহ্ন বলা হয়? এটা অন, অনট, এই প্রত্যেকটার একটা একটা বিশ্লেষণ আছে। আমরা এই বিশ্লেষণটা দেখব এবং এটা দেখতে যেয়ে দেখব যে ব্যাকরণে কত সুন্দরভাবে এই ব্যাকরণ শব্দটির ভিতরেই ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে সেটা চলে আসে। দেখো, প্রথমত আছে বি যোগ আ। এই বি আর আ মিলে হয়েছে ব্যায়া। জানা আছে কারোর কি কারণে বি যোগ আ মিলে ব্যায়া হয়েছে? কেউ? দেখো, বিতে আছে রসিকার, তাই না? আচ্ছা, এই রসিকারটা কি বিয়ের পরে না বিয়ের আগে? বলো। এর পরে স্যার। দেখো, আমরা লিখিতভাবে দেখছি বিয়ের আগে লেখা, কিন্তু আমরা যখন এই প্রশ্নের সম্মুখীন হব যে এই রস্বীকারটা কি বিয়ের আগে না পরে, এর অর্থ হচ্ছে ও উচ্চারিত হচ্ছে কোথায় সেই বিষয়টি জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে? তাহলে তুমি যখন বি বলছো, বি, খেলো খেয়াল করো ইটা কিন্তু পরে থাকছে, ফলে এখানে রস্বীকারের আগে ই এসেছে, এই যোগের আগে ই এসেছে রস্যি, অর্থাৎ বি এর পরে। আর পরের আকার বলা হয়েছে রস্যি, কার এবং আ। দেখো, একই স্বরধ্বনি যুক্ত হয়নি, যুক্ত কি হয়েছে? রস্বীকারের সাথে রস্বীকার বাদে ভিন্ন স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাই না? আমি তোমাকে যে কথা বলছি সেই কথা কিন্তু এখানেই আছে। জাস্ট বিশ্লেষণের মাধ্যমে আমি তোমাকে বিষয়টা এই জায়গা থেকেই বলছি। তাহলে আমরা এখানে দেখছি রস্যি আর আ আছে। এখন রস্যির পরে যদি রস্যি ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তাহলে উভয় মিলে হয় জফলা। তাহলে রস্যি আর আ উভয় মিলে বয় জফলা হলো। আর ওই পরে যে আকার আছে, এটা পরে আ স্বরধ্বনি আছে, সেটা আকার রূপে যুক্ত হচ্ছে। ফলে এখান থেকে আমাদের কিভাবে বেয়া শব্দটা এসেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যে বেয়া শব্দ কিভাবে তৈরি হলো, ফলে ওই ব্যাকে ভেঙেছে বি যোগ আ, এই অর্থে। এখন আমি তোমাকে দেখালাম বি যোগ আ যুক্ত হয়ে ব্যা কিভাবে হয়েছে, কিন্তু এই বি আর আ এই দুইটার একটা পরিচিতি আছে। বলো শাশ্বত সেই দুটো কি, এই পরিচিতিটা কি এই দুইটার? প্রশ্নটা হুম, আরেকবার স্যার। বলছি এই বি আর আ এই দুটো হয়ে এ হয়েছে, ব্যা হয়েছে, আমি সেই বিশ্লেষণ করলাম, কিন্তু বি আর আ এদের আলাদা নাম আছে ব্যাকরণ একটা জায়গায়। এই দুটো উপসর্গ, বি একটা উপসর্গ আর আ একটা উপসর্গ। এবং তোমরা যদি কিছু পড়ার ভিতরে যুক্ত হয়ে থাকো তাহলে তোমরা জানবে সু, বি, আ আর নি, অর্থাৎ আশুবিনি,
যেভাবে তুমি বলো, এই চারটা উপসর্গ আছে, যেটা বাংলা ও ইংরেজি তৎসম উভয় দিকেই আছে চারটা উপসর্গ। এখন আমরা জানলাম ব্যাকরণে উপসর্গ আছে, সেই দুটি উপসর্গ আমরা নিয়েছি। বি আর আ যুক্ত হয়ে ব্যায়া হয়, এটা নিয়েছি আমরা কিসের নিয়ম থেকে বলো তো? সন্ধির নিয়ম থেকে। তাহলে দেখো, ব্যাকরণ শব্দ করতে যে শুরুতে আমরা উপসর্গ পাচ্ছি, সন্ধি পাচ্ছি। এইবার এই বি আর আ মিলে ব্যায়া হলো, আর করণ এসেছে ক্রি থেকে। দেখো, এই ক্রি সমান সমান কর। সংস্কৃতে ক্রি, বাংলায় করের, করে পরিণত হয়। তাহলে কর শব্দটা হচ্ছে ক্রিয়ার মূল। কিভাবে ক্রিয়ার মূল, আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, যদি বলো যে তুমি করো, তাই না? তুমি করো, এই বাক্যে ক্রিয়া কোনটা? বলো, এই বাক্যে ক্রিয়া কোনটা? করো। আমার সাথে একজন দুজন, একজন অন্তত কথা বলার জন্য থাকবে, কিছু অন্তত বুঝতে চেষ্টা করবে, না হলে তোমরা কেবল কানেক্ট করে আছো কিনা ওইদিকে হবে না। তাহলে আমি একা একা এভাবে কথা বলে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কখনোই। আমি ক্লাসটা আসলে ডিসকাশন পদ্ধতিতে আমাকে যেতে হয়, বা আমার ভালো লাগে সেটা, যাতে আমার মনে হয় যে শিক্ষার্থী ওই দিক থেকে কানেক্টেড আছে। এতে মনে হয়, এটাও বোঝা যায় যে না, এই শিক্ষার্থীরা কিছু বুঝছে। যেমন তুমি করো, এই বাক্যে, এই বাক্যটায় করোটা ক্রিয়া। এখন ক্রিয়া, দেখো এর সাথে একটা ওকার যুক্ত হয়েছে, তাহলে এটা ক্রিয়ার মূল নয়। কর্তা অনুযায়ী আমি এটাকে তৈরি করেছি। যদি বলতাম আমি, তখন আমি ক্রিয়ার কি রূপ লিখতাম বলো তো? আমি দিয়ে যদি এই কর ক্রিয়াটাকে নিই, তখন আমাকে লিখতে হবে আমি করি, করি তাই স্যার। তো? করি। সে যদি লিখি, তাহলে লিখতে হবে সে করে। করে। তাহলে ক্রিয়ার রূপটা চেঞ্জ হচ্ছে কর্তা অনুযায়ী, তাই তো? কর্তা অনুযায়ী ক্রিয়ার এরকম রূপ চেঞ্জ হয়, কিন্তু এই ক্রিয়ার মূলটা কি? এইবার ক্রিয়ার মূলটা হচ্ছে, তুমি যদি বাংলার যে তুচ্ছার্থক সর্বনাম আছে, অথবা সবচেয়ে বেশি আপন যে সর্বনামটা আছে, সেটা হচ্ছে তুই। জানো তো এটা? তুই শব্দটিকে তুচ্ছার্থক অর্থেও ব্যবহার করা যায়, আর সবচেয়ে আপন অর্থেও ব্যবহার করা যায়। ঠিক আছে? তাহলে তুই, এই সর্বনামটার পরে তুমি ক্রিয়ার যে রূপটা বসাবে, কোন রূপ বসে এবার তুই? ক্রিয়ার কোন রূপ বসবে? তুই, কর স্যার। তুই কর। এই যে ক্রিয়ার যে রূপটা বসেছে, এই রূপটাকেই মনে করা হয় ক্রিয়ামূল। অর্থাৎ ক্রিয়াকে এর থেকে আর কোনো অংশে ছোট করার কোনো সুযোগ নেই, কোনো কিছুকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, ফলে এই অংশটি হয়ে গেছে ক্রিয়ার মূল। দেখো তো কথাটা পরিচ্ছন্ন হলো কিনা। এটা ক্রিয়ার মূল হলো। এখন যখন কোনো শব্দটা ক্রিয়ার মূল হয়, তখন তার পিছনে এইরকম একটা রুট, রুটের মতো, রুটটা সেই গিয়ে আসে। এটাকে বলা হয় ধাতুর চিহ্ন। ধাতুর চিহ্ন বলা হয়। এবং তুমি এখন মনে রাখছো যে ক্রিয়া মূলের আরেকটা নাম কি? বলো। যেহেতু ধাতুর চিহ্ন বললাম বা ক্রিয়া মূলের চিহ্ন বললাম, সেহেতু ক্রিয়া মূলের আরেকটা নাম হচ্ছে ধাতু। ওকে। তাহলে আমরা দেখো, ধাতুর আলোচনা পাচ্ছি, ক্রিয়ামূলের আলোচনা পাচ্ছি। এবং এই ক্রিয়ামূলটা হচ্ছে আসলে, ক্রিয়ার মূল হয়েছে তাই ক্রিয়ামূল, কিন্তু এইটা যেহেতু মূল অংশ, এই অংশকেই বলা হয় প্রকৃতি। এই অংশের নামই প্রকৃতি। তাহলে তুমি একই সাথে এইটার নাম পাচ্ছ কতগুলো, দেখো। এইগুলো, এইটার নামই এতগুলো হচ্ছে। একটা হচ্ছে ক্রিয়ামূল হলো, একটা জায়গা থেকে ধাতু নাম হয়েছে, একই জায়গা, ক্রিয়ার মূলের নাম ধাতু। আবার যেহেতু এটা প্রকৃতি, কিন্তু ক্রিয়ার মূল হয়েছে, তাই এটার নাম প্রকৃতি থেকে হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে এখন কি তুমি এই জায়গাটা কি ধরতে পারলে যে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া মূল, ধাতু, এই তিনটা জিনিস একই জিনিস? এবং এই জিনিস বোঝানোর জন্য ওর পিছনে একটা ছোট করে টিক চিহ্ন দেওয়া হয়।
আমরা ক্রিটাকে চিনলাম। এইবার এই ক্রিয়ামূল ধাতু বা ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, এর সাথে যে অংশটা যুক্ত হচ্ছে, অনড, অনড ব্র্যাকেটে লেখা, কারণ এটা পরিপূর্ণ রূপে হচ্ছে অনট। কিন্তু আমরা দেখো ব্যাকরণ অট এমন আমরা লিখিনি, আমরা অনটের অন নিয়েছি, তাই তো? অনটের তাহলে ট বাদ গিয়েছে, তাই না? অনটের ট বাদ গিয়েছে, অনটের অন নিয়েছি। আমি ওই সবকিছু মুছে দিলাম। আবার আমরা আরো লেখালেখির দিকে যাব। এখন টটা যে বাদ গেল, এইটার নাম ক্রিয়া প্রকৃতি নিয়েছিলাম, এর সাথে যে অংশ যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে প্রত্যয়। অনকে তাহলে আমরা কি নামে নিচ্ছি? প্রত্যয়। প্রত্যয়টা হচ্ছে অনট, কিন্তু অনটের ট গেছে বাদ, ফলে একে বলা হয় ঈদ। খেয়াল করো, ঈদ বা লোপ, ঈদ বা লোপ। আবার অনটের অন যে হয়েছে, ট যে হয়েছে অন, এখন ক্রি যোগ অনে হওয়ার কথা ছিল কর, দন্ত ন, করণ। কিন্তু ব্যাকরণ শব্দটাতে কি দন্তন্য আছে না মূর্ধন্য ণ আছে? মূর্ধন্য ণ। তাহলে এইবার দেখো দন্তন্যটা কিসে পরিণত হয়েছে? মূর্ধন্য ণতে। অর্থাৎ অনটা অন না, অদন্তন্য না থেকে ওই র এর সাথে অ মিশে যে অমূর্ধন্য ণ হয়েছে, তাই তো? তাহলে এবার এই মূর্ধন্য ণতে পরিণত হওয়ার কারণে আমরা এখানে আবার পাচ্ছি যে র এর পরে মূর্ধন্য ণ হয়, অর্থাৎ আমরা নত্ব বিধানের একটা নিয়ম পাচ্ছি। তাহলে এক ব্যাকরণের ভিতরে তুমি দেখো, তুমি যদি মুখস্থ করে রাখো এটা বি যোগ আ যোগ ক্রি যোগ অন বা অনট, ওকে, তুমি উত্তরটা দিতে পারলে। কিন্তু এখন তোমাকে যে আলোচনাটা করা হলো, তুমি উপসর্গ পাচ্ছ, তুমি সন্ধি পাচ্ছ, তুমি ক্রিয়ামূল পাচ্ছ, প্রত্যয় পাচ্ছ, নত্ব বিধান সত্য বিধান পাচ্ছ, ঈদ পাচ্ছ, ঈদ বা লোপ পাচ্ছ। মানে তুমি দেখো এই ব্যাকরণ শব্দটাকে এইভাবে আলোচনা করা, এবং তুমি একটা মাত্র শব্দের ভিতর থেকে কিভাবে বাংলা ব্যাকরণের বলা যায় গুরুত্বপূর্ণ আলোচনার যে জায়গাগুলো, প্রায় সবকিছু চলে এসেছে। যেগুলো টেকনিক্যাল আলোচনা, সমাস, বাক্যতত্ত্বের, বাগর্থের বিষয়, হ্যাঁ, আহ, পদক্রমের আলোচনা, কারণ আমরা বাক্যতত্ত্বের অন্য নাম পদক্রম পাবো, ফলে সেটা সেই দিকে আলোচনা হচ্ছে। কিন্তু এই যে যে আমরা শব্দের বিশ্লেষণ, শব্দের জায়গা থেকে ধ্বনির বিশ্লেষণ, সন্ধির কথা এসেছে ধ্বনিতত্ত্বের, নত্যবিধান সত্যবিধানের কথা চলে এসেছে, প্রকৃতি প্রত্যয়ের কথা চলে এসেছে, এই উপসর্গের কথা চলে এসেছে। মানে ব্যাকরণ শব্দটা বিশ্লেষণ করতে যে তুমি যদি এই একটা মাত্র শব্দকে এভাবে কানেক্ট করে ফেলতে পারো, যারা নতুন আছো, আমার শিক্ষার্থী যারা আছে, এর ভিতরে তো বোধহয় শিক্ষার্থী আছে 4 জন, যেহেতু ইনামুল এখনো যুক্ত। এর ভিতরে বোধহয় শাশ্বত ছিল পুরনো, আর বাকি 3 জন যদি তোমরা নতুন হও, হুম, তোমরা কি এই ব্যাপারগুলো, শাশ্বত আগে ক্লাস করেছে, তোমরা এই ব্যাপারগুলো এখন দেখলে তোমাদের কাছে কি মনে হয়েছে যে ব্যাকরণ শব্দটাকে এইরকম ভাবে একটা মাত্র শব্দ থেকে বাংলা ব্যাকরণের সব কানেকশন এর সাথে নিয়ে আসা যায়? এবং সব আছে, এটা আমি মানে গায়ের জোরে নিয়ে আসিনি, এর ভিতরে সবই আছে। তুমি সব কিছুরই একটা বিশ্লেষণ এখান থেকে পাবে, এবং আমরা ক্রমান্বয়ে এখন এই বিশ্লেষণ তোমাদের যা করলাম তার একটা লিখিত প্রশ্ন আমরা এবার পাবো। তোমাদের যা পড়ানো হয়েছে দেখো, তুমি এখন লিখিত আকারে পাবে। দেখো প্রথমত এখানে বি ও আ কি বলা হয়েছে, যে উপসর্গ, এই ব্যাখ্যা তোমাদের দেওয়া হয়েছে। ক্রিটা কি বলা হচ্ছে, ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। খেয়াল করো, আমি এখন তুমি যদি আমার এই কথাগুলো বুঝে নাও তাহলে তোমার এই উত্তরগুলো সুবিধা হবে। আর যদি তুমি না বুঝে কেবল প্রশ্নগুলোর দিকেই তুমি তাকিয়ে থাকো, তাহলে তুমি অ্যান্সারটা মুখস্থ করে ফেলতে পারবে। যারা কিছু বুঝবে না তাদের কিন্তু মুখস্থ করে কাজ হবে। ফলে আমি বোঝা বিদ্যা অপেক্ষা
মুখস্থ বিদ্যাকে যে কম গুরুত্ব দেবো তা নয় কিন্তু। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তুমি যখন আলোচনায় কিছু বুঝতে পারবে না, তখন তোমার কিন্তু মুখস্থ করার মাধ্যমে টিকে থাকার কৌশলটা আছে। ওটা একেবারে আমি উড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, হতে পারে তোমাকে বোকা মনে হতে পারে। এটা হতে পারে যে ও কোনো বুদ্ধি নাই, পড়ুয়া শিক্ষার্থী, মুখস্থ করে এই করেছে, এইসব কথাবার্তা হতে পারে, কিন্তু তুমি কিন্তু সফল তোমার কর্মের মাধ্যমে। যদিও যারা বুঝবে, বোঝার পরে যদি ও অধিককাল পর্যন্ত মনে না রাখে, তাহলে পরে এসে ওর কাছে আবারও ওটাকে নতুন মনে হবে। জানি না শাশ্বত সেটি মনে হচ্ছে কিনা। যা আলোচনা করা হয়েছে তুমি সব প্রশ্নই এখানে পাবে। আমরা 4টা প্রশ্ন দেখলাম। হুম। যথারীতি দেখো, ওই ব্যুৎপত্তিগত অর্থ এগুলো তো তুমি মুখস্থ করে ফেলছো, ব্যাকরণের কাজ, ভাষার উৎপাদনের স্বরূপ প্রকৃতি, এগুলো আমরা কথা বলছি। আমি ওখানে তোমার ওই সন্ধি সমাসের এই ব্যাপারগুলো ওখানে আনিনি। এখন ব্যাকরণের মৌলিক অংশ আমরা গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ওই যে সবগুলোর ভিতরে অর্থ আছে, তাই অর্থ। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ বাক্য সেখানে এসেছিল যে শব্দ, বাক্য, এদের প্রাণ কি? মনে আছে? জি স্যার। অর্থ ছিল এদের প্রাণ। ব্যাকরণের আলোচ্য বিষয় ঠিক ওই বিবেচনায় আমাদের কাছে 4টি আলোচ্য তত্ত্ব এসেছে। তোমরা কেউ একজন বোধহয় প্রশ্ন করেছিলে যে স্যার, বর্ণ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? আমি গত ক্লাসে বলেছিলাম যে বর্ণ এবং ধ্বনি প্যারালাল, বর্ণতত্ত্ব নামে কোনো আলোচনার বিষয় নাই। ফলে বর্ণ সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে সেটি ধ্বনিতত্ত্বের ভিতরেই থাকবে। ওকে। শব্দতত্ত্ব গেল, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আমরা শব্দতত্ত্বের অন্য নাম আমরা নিচ্ছি রূপতত্ত্ব। কারণ এই শব্দে এসেই যখন অর্থ প্রদানের মাধ্যমে ধ্বনি একটা অথবা ধ্বনি সমষ্টি একটা সম্মিলন রূপ তৈরি করে, দৃশ্যমান তৈরি করে, তখন একটা রূপ তৈরি হয় শব্দের, দৃশ্যত। ফলে শব্দতত্ত্বের আরেকটা নাম হয়েছে আমাদের কাছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের অন্য নাম কি এখনই আমরা বললাম, যে পদক্রম আছে বাক্যতত্ত্ব। এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে এগুলো। ফোনোলজি, মরফোলজি, এগুলো লেক্সিকোগ্রাফি, এগুলো তোমার কাছে মুখস্থ রাখার ছাড়া আর কোনো পথ নেই, যে কোনটার কি অর্থ, কি অর্থ কিভাবে কোনটা আমাদের দিচ্ছে। এইবার ধ্বনিমূল, ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ, মানে যখন ধ্বনিকে আর কোনো অংশে ভাঙা যায় না, তখন তাকে ধ্বনিমূল বলে। এবং ধ্বনিমূলের ইংরেজি হচ্ছে ফোনিম। আর ধ্বনির প্রতীক বা চিহ্নকে বর্ণ বলা হয়, এই সংজ্ঞা আমরা গত ক্লাসে শিখেছিলাম। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এই যে যে জায়গাটা একটু আগে আলোচনা করতে গিয়ে চলে এসেছে। ক্লাস করছিল তো? হাতে দিতে, হাতে দিতে পরীক্ষা, তুমি একটু মার কাছে যাও, হ্যাঁ? ক্লাস করছি, হ্যাঁ। দেখো, তাহলে ধ্বনির উচ্চারণ প্রণালী আছে, উচ্চারণের স্থান আছে, কোন জায়গা থেকে উচ্চারণ করা হয়। আমরা ওই যে যখন ধ্বনির প্রকারভেদ আলোচনা করব, ব্যঞ্জনের, স্বরের, তখন দেখবা যে ওদের নামটা উচ্চারণের স্থান অনুযায়ী আমি নামটা নিচ্ছি না। ফলে উচ্চারণের স্থানের যে জায়গা আলোচনাটা, সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রতীক বর্ণের বিন্যাস, এই আলোচনাটা যদি এখানে লেখা থাকে, তাহলে আমাদের কি বুঝতে বাকি থাকে যে বর্ণ কোন অংশের আলোচনার বিষয়? দেখো তো, বুঝতে বাকি থাকার কথা না কিন্তু। আর বোঝার সম্পর্কটা যদি না রাখ, কেবল মুখস্থর সম্পর্ক যদি থাকে, তাহলে তুমি সব সময় একটা দ্বন্দ্বের ভিতরে থাকবে, একটা কনফিউশন তোমার তৈরি হবে। ব্যাকরণের এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে। বলা হচ্ছে ধ্বনি সংযোগ বা সন্ধি, খুব গুরুত্বপূর্ণ। সন্ধি কি বর্ণ সংযোগের নিয়ম না ধ্বনি সংযোগের নিয়ম? এই কথাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ পরিচ্ছন্ন ভাবে? তোমাদের মনিটরের লেখাটা পরিচ্ছন্ন ভাবে শো করছে কিনা? জি স্যার। শো করছে ভালো করে। আমরা বলছি সন্ধি, এটাকে কি ধ্বনি সংযোগ বলা হবে না বর্ণ সংযোগ বলা হবে? দেখো, আমরা যে রশ্মি যুক্ত করেছিলাম আর আ যুক্ত করেছিলাম,
দেখো, এই রশ্মি আর আ যদি যুক্ত হয় তাহলে কি হয়, মানে রশ্মি আর আ যদি আমরা বর্ণ যুক্ত করি তাহলে কি হবে, আসলে হয় কিছু হয় বলো তো? কিছুই হয় না। কিন্তু রশ্মি আর আ যুক্ত হয়ে যে আমরা জফলা করেছি, তার মানে ধ্বনি সংযোগ হয়েছে, নট বর্ণ সংযোগ। যদি বর্ণ সংযোগ হতো তাহলে রশ্মি আর আ কে ওখানে অক্ষত রাখতে হতো, কিন্তু অক্ষত নেই, রশ্মি নাই, আর রশ্মি মিলে জ হয়েছে এবং তারপরে আকার হয়েছে। ফলে আমরা সন্ধিকে কিন্তু বর্ণ সংযোগের নিয়ম বলতে পারছি না। এই কথাটা বোঝা গেল কিনা? সন্ধিকে আমাদের বলতে হবে ধ্বনি সংযোগের নিয়ম। ধ্বনি আর বর্ণের পার্থক্য কোথায়? বলছে ধ্বনি উচ্চারণে, বর্ণ প্রতীকে বা লিখিত রূপে, না? এরপরে আছে পরিবর্তন বা লোপ। কার পরিবর্তন বা লোপ? ধ্বনির। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ধ্বনির পরিবর্তন। ওই যে তোমরা যে আহ শরীর শরীর, রিক্সা রিক্সা এগুলো মুখস্থ করে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার প্রশ্ন আসে। এই যে ই প্রাথমিক বিদ্যালয়ের সার্কুলার হয়েছে, এই যে যে টপিক গুলো, এই যে প্রত্যেকটা টপিক থেকে তোমার ওখানে প্রশ্ন আসবে। এই উচ্চারণের স্থান থেকে, প্রতীক বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ সন্ধি থেকে, ধ্বনির পরিবর্তন লোপ থেকে, নত্যবিধান সত্যবিধান থেকে, 100% তোমার প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন আসবে, দেখবা। তুমি কত প্রশ্ন এখানে তুমি মুখস্থ করবে, যখনই মুখস্থ করে যাবে পরীক্ষা হলে, যে তুমি কিন্তু পাজেল হয়ে যাবে যে আরে ওইটা না, এটা না, এটা কোনটা। কিন্তু তোমার আহ, বোঝার জায়গাটা যখন পরিচ্ছন্নতা থাকবে, তখন ওই তোমার সরাসরি প্রশ্নের দরকার নেই, যে কোনো প্রশ্নেরই তুমি অত্যন্ত সুন্দর ব্যাখ্যাটা দিতে পারবে। কেউ একজন বোধহয় কোনো টেক্সট করেছো নাকি? এখানে একটা মেসেজ আসলো, কিন্তু আমি কোনো লেখা এখানে বুঝতে পারছি না যে কিছু লেখা কিনা। ডিরেক্ট মেসেজ সামওয়ান টু গ্রুপ। ও, আনমিউট করতে পারছো না কি শরীফা, কি হয়েছে? তোমার সাউন্ড কিন্তু আসছে না মানে তুমি যদি কিছু বলতে চাও আনমিউট করতে পারছো না, এটা কি ইনামল কি বন্ধ করে রেখেছো ওদের? স্যার আমি তেমন কিছু অফ করি নাই। আচ্ছা স্যার, আমি সে বিষয়টা দেখছি। একটু দেখো তো, ও বোধহয় কথা বলতে চাচ্ছে শরীফা, কিন্তু কিছু বলতে পারছে না। হুম। শরীফা কিছু বলতে চাচ্ছ, বললে তুমি মেসেজ করে দিতে পারো, আমি দেখে উত্তর দিতে পারবো, বা আমি দেখা আপনাকে যাচ্ছে। পাঠিয়েছি আক্সটা আনমিউট, আপনি কি দেখতে পেয়েছেন? যদি দেখতে পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করেন। শরীফা কিছু বলতে চাও? ইনামল, তোমার আইডি কি দুটো যুক্ত হয়েছে নাকি? একটা হোস্ট, একটা কো হোস্ট, না একাকে দুইবার দেখাচ্ছে? স্যার নৌশাদ ভাই মনে হয় জয়েন করেছে। ও, জয়েন করতে পারেন। আচ্ছা, তাহলে কি হ্যাঁ, দাঁড়ালো? আমি জয়েন করেছি, এই জন্য দুইটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখলাম যে এই উচ্চারণের স্থান, প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ, পরিবর্তন, লোপ এবং নত্যবিধান সত্যবিধান, এগুলো আলোচনার প্রেক্ষিতেও বোঝা যাচ্ছে যে সব কয়টা তোমার এসে আছে, ধ্বনিতত্ত্বের আলোচনার ভিতরে আছে। আর আমরা তার যৌক্তিক বিশ্লেষণ করেও বুঝতে পারলাম। কথা হচ্ছে যারা বুঝতে পারবে না, তারা এটাকে মুখস্থ রেখে যেন প্রতিযোগিতার জন্য তুমি তৈরি হতে পারো, সেই চেষ্টাটা করে রাখবে। হুম। আর এটাও একটা বিষয়, প্রতিযোগিতায় কে কত জানে সেটি বোঝা যায়, কে কত বোঝে সেটি বোঝাটা খুব জরুরি হয় না। কে কত জানে এটা বোঝাটা জরুরি হয়। কারণ তুমি একটা অঙ্কের অ্যান্সার আন্দাজে দিয়ে দিয়েছো, হয়েছে, বোঝা গেল না কিন্তু যে তুই অঙ্কটা তুমি বোঝো কিনা। কিন্তু অনেকেই অনেক অঙ্ক ওর থেকেও ভালো জানে, তোমার থেকেও ভালো জানে, কিন্তু ওই অঙ্কটার অ্যান্সার ও ওই সময় দিতে পারে নাই কোনোভাবে, এবং ও আন্দাজেও দেয় নাই। ফলে
ও কিন্তু জানে বলে প্রমাণিত হবে না। আমি আশা করছি জানা আর বোঝার পার্থক্য বোধহয় তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে একটু পড়ে এগোও, দেখবা যে তোমার জানা এবং বোঝা মিলে যাবে একসাথে। শব্দ কি? আমরা এই সংজ্ঞা গত ক্লাসে নিয়েছিলাম, ক্ষুদ্রতম একক কি নিয়েছিলাম, কথা বলেছি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আমরা নিলাম এখানে, যে বাক্যের গঠন প্রণালী, উপাদান, এগুলো সংযোজন বিয়োজন কিভাবে হচ্ছে, সার্থক বাক্যের ব্যবহারযোগ্যতা, বাক্যে পদের স্থানক্রম মানে পদক্রম যেটা, হুম, বাক্যতত্ত্ব তার এক নাম আসলে পদক্রম হয়েছে। বাক্যটা সুন্দরভাবে গঠনের জন্য পদের যে শৃঙ্খলা বিন্যাস আছে সেগুলো এখানের আলোচনার বিষয়। এবং বাক্যে বসার কারণেই পদের রূপ পরিবর্তন হয়, ফলে সেটিও বাক্যতত্ত্বে আলোচ্য বিষয় হচ্ছে। খেয়াল করো, তুমি কখন একটা শব্দকে পদ বলছো? বলছো যখন ওটা বাক্যে আলোচিত হবে, বাক্যে বসবে। বললাম যে ভালো, এই ভালো শব্দটা তোমার কাছে কিন্তু আছে বিশেষণ হিসেবে, তাই না? একটা বিশেষণ পদ, গুড, ভালো শিক্ষার্থী, ভালো ছেলে, ভালো বই, যেভাবেই বলো না কেন। কিন্তু যখন বলা হচ্ছে যে আপন ভালো কে না চায়, দেখো তো, আপন ভালো কে না চায়, এই বাক্যে তোমাকে বলা হলো, তবে আপন ভালো সবাই চায় আর কি, তাই বলতে চাচ্ছে বাক্যটা দ্বারা। কিন্তু এই বাক্যে বলা হলো ভালো কোন পদ। এখন কি তুমি আর ওই ভালো তোমার জন্মকালীন যে পদ আছে সেই নাম বলতে পারবে না। ফলে পদের যে একটা রূপ পরিবর্তিত হয়ে যাচ্ছে ওখানে, খেয়াল করেছ? এই ভালোটা এবার বিশেষ্য পদে চলে গেল, এর আঙ্গিকগত কোনো পরিবর্তন ছাড়া, না, ভালো ভালোই রয়ে গেছে। কিন্তু ধরো বললে যে সে খুব সুন্দর, এবার অ্যাডজেক্টিভ সুন্দর, কিন্তু এইবার সুন্দর না বলে তুমি বললা, এইভাবে বলতে চাচ্ছ যে তার সুন্দর আমাকে মুগ্ধ করেছে, এটা হয়? এটা কিন্তু হচ্ছে না। দেখো মানে তুমি সঠিক জায়গায় যদি পৌঁছতে নাও পারো, অন্তত এটুকু তো ধরতে পারছো না বাক্যটা ভালো হয়নি। ওই পদটার যে রূপ পরিবর্তনের জায়গাটা আছে সেখানে পদটাকে ঠিক মতো নেওয়া হয়নি। তাহলে এবার যদি এভাবে যাই আমরা, যে তার সৌন্দর্য সকলকে মুগ্ধ করেছে, তাহলে এবার তুমি সৌন্দর্যটাকে বাক্যের সাথে শুনতেও তোমার কাছে সুন্দর লাগছে, আর এবার বুঝতে পারলে যে ওই আগের অ্যাডজেক্টিভ বিশেষণ এবার বিশেষ্যে পরিণত হয়েছে। এই ব্যাপারটা তোমাকে কিন্তু প্রথমত তোমার জানতে হবে এবং একটু অনুভব করতে হবে যে এবার সৌন্দর্য তৈরি হয়েছে, মাধুর্য তৈরি হচ্ছে। এই শব্দগুলো মধুর থেকে মাধুর্য, তার মানে আগেরটা থেকে পরেরটার আঙ্গিকগত পরিবর্তন এসেছে, এবং ওর বিষয়গত পরিবর্তনও এসেছে। কি, আগে বিশেষণ ছিল এবার বিশেষ্য হয়েছে। আবার এখানে আপন ভালো, এর কোনো আঙ্গিকের পরিবর্তন আসেনি, কিন্তু অবস্থানের কারণে, এবং যেমন আপন ভালো নিজের ভালো, নিজের ভালো অবস্থা, ওই অবস্থাটার কেমন যেন নামে পরিণত হয়েছে এটি। যদি বলা হতো আপন ভালো অবস্থা কে না চায়, খেয়াল করো, তখন কিন্তু ভালো আবার অ্যাডজেক্টিভে থাকতো, বিশেষণেই থাকতো, কারণ তো ওই যে অবস্থা কথাটা আছে তো। ফলে ভালোর পরে যে বিশেষণটা থাকবে সেই বিশেষণ না থেকে যদি ভালো সরি, যে বিশেষ্যটা থাকবে সেই বিশেষ্যটা না থেকে যদি ভালো দ্বারা ওই বিশেষ্যকেই মিন করা হয়, তাহলে ভালোটা বিশেষণে পরিণত হয়ে যায়। যদি বোঝো তাহলে ভালো, এর থেকে আর বুঝিয়ে বলার মতন আমার কাছে কিছু নেই। যদি না হয় তাহলে তোমাকে করতে হবে ও আপন ভালো কে না চায় এরকম করে বললে, তাহলে ভালো বিশেষ্য পদ মুখস্থ রাখি। কিন্তু পদের রূপ পরিবর্তনের আলোচনা যে বাক্যতত্ত্বে চলে আসে, আমি সেই বিষয়টি বোঝানোর জন্য এই আলোচনা এনেছি। তোমাদের এই জায়গাটার এই আলোচনা ফিউচারে আবারও আসবে। আমরা যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী নামে একটা বিরাট অধ্যায় আমাদের থাকবে, সেই অধ্যায়ে আমরা যখন পদের আলোচনা করব। হুম।
সেখানে আমাদের এই আলোচনাগুলো আবার চলে আসবে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ওই তোমার শব্দের অর্থের বিচার থাকবে, বাক্যে অর্থের বিচার। অর্থটা একেবারেই মিনিং, যে মিনিং ওখানে কি আছে সেটা আমরা সিমেন্টিক্স, যেটা অর্থতত্ত্ব, সেখানে আমরা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ে জায়গা যাব। সাধিত শব্দ আছে। একটু আগে যে প্রশ্নটা করেছিলে যে শব্দের কয়টি অংশ, হুম, ওখানে আসলে মৌলিক শব্দের কয়টি অংশ, সেই ধরনের প্রশ্নটা হলে ভালো হতো। কিন্তু শব্দটি না থাকলেও ওটা যে মৌলিক শব্দ সে কথাটা বোঝা যাচ্ছে, যেহেতু তাকে ভেঙে আমরা অংশ চাচ্ছি। তো মৌলিক শব্দ একে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না। ফলে শব্দের কয়টি অংশ, এই কথাটা প্রশ্নটা যখন করা হয় তখন এটা বুঝেই নেওয়া হয় যে ওই শব্দটা সাধিত শব্দ বা গঠিত শব্দ, মৌলিক শব্দ নয়। মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দ যাকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না, ফলে তার আর কোনো অংশ থাকে না। এই মু আর খ রেখে তুমি ভাঙতে পারবে কোনো জায়গায়? গো আর লাভ ভাঙলে কিচ্ছু হয় না অন্যদিকে। ঠিক আছে? ফলে শব্দের কয়টি অংশ, এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন তোমাকে আসলে কোন শব্দের কথা বলা হয়েছে? সাধিত শব্দের কথা বলা হচ্ছে, যাকে দুটি অংশে আলাদা করা হয়। সাধিত শব্দ কত প্রকার আমরা দেখছি, দুই প্রকার। কিভাবে হতে পারে? বলছে শব্দ দ্বারা সাধারণত আমাদের নামের দিকে মিন করাবে অথবা কামের দিকে মিন করাবে। নাম কাম, কাজ আর পরিচিতি, নামটা। তাহলে আমরা দুই প্রকার শব্দ দেখবো এবং এই দুই প্রকার শব্দের, এইবারে যে শব্দের কয়টি অংশ কি কি, এই প্রশ্নটা তোমাদের বেসিক্যালি ওখানে এসেছিল। কোথায় ছিল আমার ওই মার্কার কই? এই দুই প্রশ্নটা। এই প্রশ্নে যেটি আছে যে দুইটি অংশ আছে, একটা প্রকৃতি ও প্রত্যয়। ওই যে আমরা ক্রিয়ার অনডে এই আলোচনা কিন্তু করলাম, তখন মনে আছে? করণ, অন, অনট, এবং সেই আলোচনাকে আমরা আবারও এখানে আম, এনেছি একটু লিখিত আকারে, এবং তোমাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। এই আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি ক্রিজ ও গণক নিয়ে, এবং এখানে আমরা চলজ গন্ত নিয়ে আলোচনা করছি। হুম। এবং ক্রিয়া প্রকৃতি কেন নাম সেটাও আমরা জানি। অন্তর নাম কেন কৃত প্রত্যয় হয়েছে সেটাও আমরা জেনেছি, যে ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত, তাই কৃত প্রত্যয়। এই দুইটা নিয়ে যে পদটা গঠিত হয়েছে সেটার নাম কৃদন্ত পদ। ঠিক যেমন ক্রিযোগ অনড় থেকে যুক্ত হয়েছিল করণ, ওটা কৃদন্ত পদ ছিল। দেখো তুমি মিলাতে পারছো কিন্তু, একই রকম জিনিস। এবং তার পরিচিতিটা এখানে লিখে দেওয়া আছে, একটি স্ক্রিনশট নাও এবং নতুন শব্দ পেলে তাকে এইভাবে তুমি দেখে আলাদা করে ব্যাপারটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমরা সব শব্দ ধরে ধরে ভেঙে ভেঙে তার কোনটা ক্রিয়া প্রকৃতি, কোন অংশ কৃত প্রত্যয়, আর মূল পদটা কৃদন্ত পদ, এমন কথা সকল শব্দ নিয়ে এইভাবে বলে পারবো। তোমাকে বিষয়টা হুম এভাবে একটু বুঝিয়ে দেওয়া হলো। তুমি নতুন শব্দ পেলে সেখান থেকে এটাকে যুক্ত করে নেবে, এই ব্যাখ্যার সাথে তাকে রিলেট করে নেবা, তাহলে দেবা তোমাকে জিনিসটি বুঝতে আরো সুবিধা হবে। ওখানে আমরা ক্রিয়া প্রকৃতি নিয়ে কথা বলেছিলাম, এখানে ঠিক ওই যে দুটো শব্দ প্রথমে যাচ্ছে, একটা নাম একটা কাম বললাম। আমরা আগে কামেরটার কথা বলছি, চলন্ত, চলছে, কাজ থেকে সেটি তৈরি হয়েছে। এবার নাম থেকে আসলাম, শিশু। ফলে যেহেতু নামের মূল, তাই এটার নাম নাম প্রকৃতি। আর এটা যেহেতু নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, তাই এটার নাম আর নাম প্রত্যয় শব্দটি ব্যবহার করা হয়নি, এটার নাম হয়েছে তদ্ধিত প্রত্যয়। যে পদটি গঠিত হচ্ছে বা যে শব্দটি গঠিত হচ্ছে সেটা এই তদ্ধিত থেকেই তৈরি হচ্ছে। আগেরটা যেমন কৃত থেকে তৈরি হচ্ছিল কৃদন্ত, এবার তদ্ধিত থেকে কি তৈরি হবে এখানে? তদ্ধিতান্ত। খেয়াল করো, আমরা নিলাম তদ্ধিতান্ত পদ।
তা তোমার এই যে যে আহ, বিষয়গুলো হলো, এই ব্যাপারগুলো কিন্তু উদাহরণের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে তুমি বিশ্লেষণ করে নেওয়ার মাধ্যমে বুঝলে, এবং নামগুলো একটু তোমাকে মনে রাখতে হবে যে নাম প্রকৃতি, এর সাথে তদ্ধিত প্রত্যয়, গঠিত পদটার নাম হয় তদ্ধিতান্ত পদ, আর ক্রিয়া প্রকৃতি ওর নাম, আরো তিনটে নাম আমি বলেছিলাম মনে আছে শুরুতে বিশ্লেষণ করার সময়। আমরা নামগুলো আবারও পরে পাবো, কিন্তু তোমার মনে আছে কিনা সবাই হয়তো বলছো না, কিন্তু একটু মনে মনে ভাবো যে নাম প্রকৃতির একটা নাম বলেছিলাম ক্রিয়ামূল, ক্রিয়ামূলের আবার নাম বলেছিলাম ধাতু, মনে আছে? ঠিক ক্রিয়ামূলের যেমন নাম ধাতু হয়, ঠিক তেমন ভাবে এই যে যে নাম প্রকৃতি, এরও আবার একটা নাম হয়। একে তখন বলা হয় প্রাতি, কি প্রাতি, কি বলো তো শব্দটার দিকে যাও একটু, শাশ্বত মনে আছে কিনা, হইতে পারবা? প্রাতিপদিক স্যার, প্রাতিপদিক। প্রাতিপদিক, একে বলা হয় তখন প্রাতিপদিক। এই শব্দটা আবার নানাভাবে তোমার নামের কাছে শুদ্ধ বানানে আসতে পারে, যে প্রাতিপদিক, না প্রতিপাদিক, হ্যাঁ, না প্রাতিপাদিক, না নানাভাবে শব্দটা আসতে পারে। এরও আবার একটা গঠনিক রূপ আছে, তুমি সেই গঠনটাকে যদি বুঝতে পারো, দেখো এটা মূল পদ, হ্যাঁ, মূল পদ থেকে নামটা হয়েছে প্রতিপদ। এখন প্রতিপদ যোগ যদি ইক যুক্ত করা হয়, ইক যুক্ত হলে কি হয়, শব্দের শুরুতে যে অ থাকে, দেখো প্রতে একটা অ আছে, সেই অটা কি হয়, আ হয়। আর ইকটার রশ্মিটা শেষটার সাথে যুক্ত হয়, তাহলে প্রাতি প, প, দয় রশ্মি ক, এই শব্দটা এইরকমই গঠিত হবে। কি কারণে হয়েছে দেখছো? তুমি এই গঠন থেকে এই শব্দ সম্পর্কে তোমার ধারণা পরিচ্ছন্ন করলে, যেন কখনো কারণটার সাথে মিলে না যায়, একটু খেয়াল রাখতে হবে যে যেন ভুল করে না বসো, আকার ও শিকার যেন চেঞ্জ না হয়ে যায়। সাথে আরেকটা জিনিস জানলে যে ইক যুক্ত হলে শব্দের শুরুতে যদি অ থাকে, তাহলে সেই অটা আকার হয়ে যায়। ঠিক আছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো যারা নতুন যুক্ত হয়েছো ক্লাসে? যদি সম্পর্কিত হতে না পারো, তাহলে আমার সম্পূর্ণ সময়টা খালি খালি যাবে। যদি মনে হয় যে ভালো বুঝছি না, পরে ক্লাস দেখে আবারও বুঝতে চেষ্টা করব, তাহলে ওই দেখার ধৈর্য আর তোমার থাকবে না কিন্তু। যে জায়গায় বুঝতে পারছো না সেই জায়গায় একটু বলতে হবে যে স্যার, এই বিশ্লেষণটা আর একটু করলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? নৌশাদ ভাই, এদিকে মানে মনোযোগী আছেন কিনা, না যুক্ত হয়ে আছেন? আমাদের শিক্ষার্থীরা কিন্তু খুব প্রাণবন্ত নয় আমার কাছে মনে হচ্ছে। আমরা যে কোঅপারেটিভ ক্লাস করব, সেটি মনে হচ্ছে না যে করতে পারবো। আমরা এটা নিয়ে নিলাম যে ওই শব্দগুলো আমরা জানছি। এখন আবার দেখি কি শিখলাম, নাম দিয়েছি আসলে, যা বলা হয়েছে এগুলো তোমার মনে আছে কিনা এটা দেখার জন্য। আর এক অর্থে তোমাদের জন্য ওই যে বিশ্লেষণটা করেছি সেটাকে প্রশ্ন আকারে আসলে লিখে দেওয়া এবং উত্তরটা ওখানে থাকা। ওই একই কথা আমার লাস্ট পর্যন্ত, যে না পারলে, না বুঝলে, মুখস্থ করে ফেললে তোমাকে দিয়ে কাজ হবে কিন্তু। ক্রিয়া শব্দের কয়টি অংশ আছে? হ্যাঁ, ক্রিয়া প্রকৃতি ধাতু। নাম শব্দের মূলকে, আচ্ছা দেখি একটু বলার চেষ্টা করো তো, নাম শব্দের মূলকে কি বলা হবে তাহলে? কি? কেউ নেই কোনো কথা বলার? হুম।
কে বলবে? মারুফা, তুমি আছো ক্লাসে? মারুফা সুলতানা? আচ্ছা, শরীফা আছো? সন্তান শব্দের মুখে প্রকৃতি বলে। নাম শব্দের মূলকে প্রকৃতি বলে, কিন্তু কি প্রকৃতি? আচ্ছা, ওরা কি কথা বলতে পারছে না নাকি, এরকম নাকি এমন? নাহলে আমি যে ডাকছি কেউ সাড়া দিচ্ছে না। ইনামুল আছো? আর আমি তো পারছি, আর অন্যদের কথা কিভাবে বলবো স্যার? না। আচ্ছা, তোমরা দেখো তাহলে, ক্লাস এগিয়ে যাই, সময় যেভাবে যাচ্ছে আমার কষ্টটাই বাড়বে খালি। বুঝেছি। এর নাম প্রকৃতি বা প্রাতিপদিক বলে এটা আমরা বলেছিলাম। প্রত্যয় তাহলে আমাদের কাছে দুই প্রকার ছিল: ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয়, আর নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয়। এই এই হচ্ছে আমাদের প্রত্যয় আলোচনা। কার সাথে কে যুক্ত হয় এই আলোচনা আমরা করেছি। বুঝতে পেরেছো? এই আলোচনা আমরা করেছিলাম, কিন্তু এই প্রশ্নটা তোমরা দেখে নাও। এটা আমার এখানে লেখা ছিল যে তাৎক্ষণিক তুমি বিষয়টিকে পরিচ্ছন্ন করে আমার সাথে চলতে পারছো কিনা। কিন্তু ক্লাসটা আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের জন্য খুব কাজের হচ্ছে না। যদি বুঝতে না পারো তাহলে মুখস্থ করে রেখো, কারণ উত্তর দিতে পারলেই বুঝতাম তোমার উত্তরটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। কিন্তু কেউ তো কথা বলছো না আমার সাথে। অর্থের দিক থেকে মুখ্যার্থ, গৌণার্থ এগুলো একটু গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো একটু পড়ে নেবে। বিভক্তিহীন শব্দকে কি বলে? ওই যে যে প্রাতিপদিক বলেছিলাম। আর বিভক্তিহীন ক্রিয়াকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। প্রাতিপদিকের অন্য নাম ছিল, আমরা ব্যাপারগুলো এখন ডিলিট করতে পারছি কিনা দেখো। যে যেহেতু নাম প্রকৃতি, নাম শব্দের মূল, এবং তাকে আরেকটা কথা বলা হয় শব্দমূল, বলতে আসলে ক্রিয়ার মূলকে বোঝায় না। শব্দমূল বলতে আসলে নাম শব্দের মূলকে বোঝায়। একটু এই কথাটা মাথায় রাখতে হবে। প্রকৃতি কত প্রকার এটা আছে, এই প্রশ্ন আলোচনা করা হলো এখন, যে প্রাতিপদিক বা ধাতুর পরে। কারণ যোগের আগে যেটা থাকে সেটা প্রকৃতি, আর পরে যেটা যুক্ত হয় সেটা প্রত্যয়। অর্থাৎ প্রত্যয় কার কার পরে যুক্ত হয়? প্রাতিপদিক অর্থাৎ নামের মূল, আর ধাতু অর্থাৎ ক্রিয়ার মূল, এই দুইটারই পরে। ওখানে যেহেতু উপসর্গ ছিল আমাদের, এই দি আর আ, সেহেতু উপসর্গের কথাও এসেছে। অর্থাৎ ব্যাকরণের আলোচ্য বিষয় বলতে ব্যাকরণের যে যে ব্যাপার আলোচনা করা হয় সেটা আছে, এবং কোন কোন বিষয়ে কোন কোন তত্ত্বে আলোচনা করা হয় সে ব্যাপারও আছে। ফলে ওই আলোচনায় আমাদের উপসর্গ চলে এসেছে, এবং তাতে তুমি উপসর্গের একটা আহ মানে সামান্য একটা আলোচনা এখানে পাচ্ছ মোটাটাকে। যে উপসর্গ অব্যয় জাতীয় একটা শব্দাংশ দেখেছিলে ওখানে, ওই যে বি আর আ, হ্যাঁ, এদের কোনো অর্থ সাধারণভাবে তোমার কাছে নেই। ফলে বলা হয় যে উপসর্গের অর্থ নেই। এবং এরা কোথায় যুক্ত হয় সেটাও আছে, যে উপসর্গ শব্দের আগে যুক্ত হয়। আর কাজ কি, তুমি দেখেছো ওখানে একটা নতুন শব্দ তারা তৈরি করেছে, অর্থাৎ শব্দ গঠনের একটা প্রক্রিয়া। শব্দের অর্থের একটা সম্প্রসারণ ওখানে হয়েছে বা পরিবর্তন হয়েছে। ফলে উপসর্গের কাজ ওই তিনটেই হয়। আর ওই উপসর্গের যেহেতু অর্থ নেই, তাই প্রশ্ন হয়েছে যে উপসর্গের কি নেই আর কি আছে। হ্যাঁ, সেই প্রশ্ন হয় কি নেই মানে নিজস্ব অর্থ নেই, আর কি আছে মানে
যেহেতু ব্যাকরণটা করণের আগে আলোচনা করে বি আর আ এটা বিশেষভাবে তৈরি হয়েছে, ফলে বলা হয়েছে যে আলাদা অর্থ দিচ্ছে, অতএব অর্থ দেওয়ার একটা ক্ষমতা আছে ব্যাকরণের। হুম। আর অর্থবাচকতা যেহেতু উপসর্গের থাকে, অতএব অর্থবাচকতার মানে হচ্ছে এই নিজস্ব অর্থ। আমরা দেখবো যে অর্থবাচকতা মানে নিজস্ব অর্থ। আহ উপসর্গে পরাজয় শব্দ সংকোচন অর্থে ব্যবহার করা হচ্ছে। এইখানে একটু বিশ্লেষণ তোমাদের কাছে প্রয়োজন। যে পরা শব্দে এই যে যে জয়, পরার জয় মিলল, তো এটা সংকোচন কি অর্থে হয়েছে, কেন সংকোচন হয়েছে, এটা আমি কত শব্দ দেখে আমি পড়বো বা মনে রাখবো যে এই শব্দে সংকোচন না এই শব্দে বিয়োজন। এই জন্য আমরা তার একটা ব্যাখ্যা তৈরি করেছি, যে আলাদা করে রাখার জন্য। লিখিত এই ব্যাখ্যা কোথাও নেই এসব। এটা সেন্সের একটা বিষয়, যে যখন তুমি দেখবে যে পূর্বের শব্দ থেকে পরের শব্দটার অর্থটা নেগেটিভ হয়েছে, নেতিবাচক হয়েছে। জয় এর আগে পরাযুক্ত হয়েছে, তাহলে জয়ের থেকে পরাজয়টা নেতিবাচক দিকে গিয়েছে, অতএব এটা সংকোচন হয়েছে অর্থের। হুম। প্রদর্শন, খেয়াল করো, প্রযুক্ত হয়েছে। এখন দর্শন মানে দেখা, প্রদর্শন মানে কিন্তু মানে কেমন যেন আরো প্রকৃষ্ট রূপে দেখা। তাহলে এবার ভঙ্গিটা নেগেটিভ নয়, কিন্তু পুরোটা যুক্ত হয়েছে ইতিবাচক ভঙ্গিতে। ফলে আমরা এবার বলবো যে এটা হচ্ছে সম্প্রসারণ। তাহলে তুমি সংকোচন আর সম্প্রসারণ বুঝে নেওয়ার জন্য একটা টেকনিক, একটা বিশ্লেষণ, একটা লজিক্যাল একটা ব্যাখ্যা, যৌক্তিক একটা ব্যাখ্যা তোমার কাছে থাকলো। যে যখন আমি শব্দের অর্থের নেতিবাচক দিকে গমন বুঝবো তখন বলবো বিয়োজন বা সংকোচন, আর যখন ইতিবাচক দিকে শব্দটি যাচ্ছে তখন আমরা বলবো যে এটা সম্প্রসারণ হচ্ছে। কি ঠিক আছে? উপসর্গের প্রকারভেদ এখানে আছে, মানে বইয়ে এই আলোচনাটা করা আছে, আমরা বেসিক্যালি এখানে অনুসরণ করেছি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণের আলোচ্য বিষয় অংশটা সেটি। ওখানে যে যে লাইন ছিল তাকে আসলে প্রশ্নে পরিণত করা, ফলে এই জায়গাগুলো এসেছে। যদিও এটা আহ, মানে খুব বেশি মুখস্থ করা ছাড়া বোঝার কোনো ভালো জায়গা এখানে নাই। হুম। আমরা সেইগুলো নিয়ে নেব। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে অনুসর্গ কিসের ন্যায় কাজ করে। উপসর্গ থেকে এবার আবার অনুসর্গ এসেছে। বলছে অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয় বাক্যে। যেমন ধরো, অনুসর্গটা তুমি কখন বুঝবে? হ্যাঁ, অনুসর্গকে তুমি বেসিক্যালি ধরবে এটা প্রিপজিশনের বাংলা। ঠিক আছে, প্রিপজিশনের বাংলাটা ধরবে যে অনুসর্গ। প্রিপজিশনের বাংলা যদিও আমরা পদান্বয়ী অব্যয় করে থাকি, তবে সেই আলোচনাটা এখন ভিন্ন দিকে গমন করেছে এবং এটি অনুসর্গ। সাফিক্স হবে না অনুসর্গটা? অনুসর্গটা কি বলো? সাফিক্স হবে না, যে সাফিক্স না না প্রেফিক্স করি আমরা? না না, সাফিক্স প্রেফিক্স, প্রেফিক্স উপসর্গ আর অনুসর্গকে সাফিক্স বলা যাবে না। উপসর্গ অর্থে তুমি প্রেফিক্সকে ধরতে পারো, কিন্তু সাফিক্সটা তো শব্দের সাথে মিশে যুক্ত হয়। হ্যাঁ, ইংরেজিতে যেমন কথা বলেছো কে? স্যার রিয়া। তুমি কি পরে যুক্ত হয়েছো না আগেই ছিলে? জি স্যার, আমি মাত্রই যুক্ত হয়েছি। না হ্যাঁ, স্যার, তাহলে আমি কিছুক্ষণ আগে হলো। ছিলেন, হ্যাঁ কিছুক্ষণ। ঠিক আছে, তাহলে রিয়া একটু কথা বললে আমার এদিক থেকে কথা বলতে একটু সুবিধা হবে, মনে হবে যে ওই দিক থেকে একটা সাড়া অন্তত আছে। আমি এতক্ষণ কোনো সাড়া পাচ্ছিলাম না। তুমি যে প্রশ্নটা করেছো, দেখো তুমি যখন এডুকেশন করছো, এডুকেট থেকে না, আচ্ছা স্যার। এডুকেট থেকে জি তুমি স্যার। যখন এডুকেশন করছো, দেখো ওই টিআইওএন কিন্তু সাথেই থাকছে মিশে, আলাদা হচ্ছে না কিন্তু। খেয়াল করছো? সাফিক্স। কিন্তু তুমি যখন বলবে যে মাথার উপরে জ্বলছে রবি বা জ্বলিচ্ছে রবি, উপরে, মাথার উপরে, এখন দেখো এই উপরেকে কিন্তু আমি কোনোভাবেই মাথার সাথে যুক্ত করে লিখতে পারছি না। ওকে, তাহলে সাফিক্সটা বেসিক্যালি প্রত্যয়। এতক্ষণ আমরা যে প্রত্যয়ের আলোচনাটা করেছিলাম সেটাকে সাফিক্স বলবো। যেমন ধরো মধুর, আহ আমরা মধুর বললাম।
এখন এই মধুরটা তো অ্যাডজেক্টিভ না, একটা বিশেষণ জি শব্দ, স্যার। কিন্তু এর সাথে আমি তা যুক্ত করেছি, এবার মধুরতা হয়েছে না। জি স্যার, বিশেষ্য। এইবার এটা, এবার এটা বিশেষ হলো, তাটা তাহলে কি এবার? বাংলার আলোচনায় প্রত্যয়। প্রত্যয়, আর ইংরেজির হ্যাঁ, আলোচনায় সাফিক্স। সাফিক্স। বুঝতে পারছি স্যার। ব্যাপারটা পরিচ্ছন্ন হলো কিনা? জি স্যার। তাহলে অনুসর্গকে আমরা কিন্তু সাফিক্স বলতে পারছি না, অনুসর্গ কি বলছি কি বলছে? আহ, আই অ্যাম গোয়িং টু দ্য সি, আই অ্যাম গোয়িং টু দ্য সি, বাংলা কি হবে? আমি সমুদ্রে যাচ্ছি। সমুদ্রে যাচ্ছি দিয়ে তুমি সেরেছো, কিন্তু সমুদ্রে না, যে সমুদ্রের দিকে যাচ্ছি বলতে পারতে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি সমুদ্রে যাচ্ছ তাতেও তোমার হয়েছে, কিন্তু আমি যদি বললাম সমুদ্রের দিকে যাচ্ছি, তাহলে এবার ওই দিকেটা কি? অনুসর্গ। অনুসর্গ, এবং ওটা কার বাংলা? টু এর টুয়েলভ। অতএব, প্রিপজিশন। অতএব প্রিপজিশন বাংলা অনুসর্গ। এবং ও কিন্তু স্বাধীনভাবে বসেছে, দেখেছো? বুঝ জি স্যার। এবং ও পরবর্তী শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, ফলে ওর নাম ও আবার শব্দ বিভক্তির ন্যায় কাজ করেছে। কারণ বিভক্তি যেহেতু এই পাশের ওই পাশের শব্দের সাথে সম্পর্ক তৈরি করে, ফলে অনুসর্গটা জি স্বাধীনভাবে বসে বিভক্তির ন্যায় কাজ করেছে, ফলে একে শব্দ বিভক্তি বলা হচ্ছে। মানে এই যে যে আলোচনা ব্যাকরণের, এর কোনো আলোচনা কিন্তু কারোর মন গড়া আলোচনা না, আবেগের চোটে বলা না। ঠিক আছে, সব একেবারে যৌক্তিক, এবং এটা এর ভিতর থেকেই তাকে বলা। কি ব্যাপারটা ধরতে পেরেছ রিয়া? ফলে, জি স্যার। ফলে আমাদের ব্যাকরণ পাঠ হবে হলো একেবারে, মানে তোমার কাছে জ্যামিতিক থাকবে ব্যাপারগুলো। তুমি যে কোনো সময়ে ওই আলোচনার ওই চিত্রের সাথে এটাকে সম্পর্কিত করে নিয়ে তোমার ভিতরে এটা ধ্বনিত হবে যে ও এখানে তো এরকম বিশ্লেষণ, এরকম আলোচনা হয়েছিল। এবং তুমি যখন একটা নতুন কোনো বিষয় এখানে পাচ্ছ, তুমিও তাকে দেখবে ওইভাবে আলাদা করে নিয়ে বিশ্লেষণ করে ফেলতে পারছো। ধরো, ধরো তুমি উম খুব সুন্দরভাবে বলছো যে লোকটা আমার সাথে বেইমানি করলো। হুম। এখন জি স্যার। আহ, তুমি বেইমানি শব্দটিকে কিন্তু বেঈমানি এভাবে রাখোনি, খেয়াল করো। মানে পরে উপসর্গ, বলে। উপসর্গ যুক্ত হয়েছে, এবং ইমান নাই তার, মানে সে যে ইমান ছাড়ালো, তার যে বিশ্বাস নাই, সে যে বিশ্বাস রাখেনি। হ্যাঁ, ঠিক যেমন ভাবে তুমি বেপরোয়াটা করেছো, খেয়াল করো যে ও তো খুব বেপরোয়া লোক। এখন তুমি বেঈমানি যেভাবে বলেছো, বেপরোয়া কি সেভাবে বলেছো? দেখো না তো। স্যার। তাহলে এই যে যে ভঙ্গিটা, যে আমি যদি বেপরোয়া বলতে পারি, কই আমি তো বেপরোয়া বলিনি। হুম। আমি যে বেঈমানি বললাম তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বেপরোয়া বললে তো সমস্যা হচ্ছে। জি স্যার। তাহলে যদি বেপরোয়া বলি, তাহলে আমাকে ডেফিনেটলি ধরতে হচ্ছে এটা বেঈমানি। হ্যাঁ, দেখো তো, কিন্তু না। দেখো, তুমি যখনই শব্দটার বেঈমানি বলবে, তখন ওই শব্দের অর্থ এবং তোমার উচ্চারণের মাধ্যমে একটা আলাদা ভঙ্গি তৈরি হচ্ছে, যে এই তাই তো, এই শব্দ যে এরকম, এ তো ভাবিনি কখনো। বেঈমানি, বেপরোয়া দুইটা বেপরোয়া এটা, একই নিয়মে কিন্তু হচ্ছে আলাদা। মানে বলছি যে শব্দ দুইটা তো আমাদের আহ, গঠনের ভঙ্গি একই, কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ, সেটাই উচ্চারণের ভঙ্গি কিন্তু এক নয়। না, আলাদা, হ্যাঁ এক স্যার, নয় মানে বুঝতে হচ্ছে পারছি। ওই বেঈমান শব্দটা এমন ভাবে তৈরি হয়েছে, ওটাকে এভাবে বলতে বলতে হয়ে গেছে এখন, কিন্তু আদতে শব্দটা কিন্তু ও একটা বেঈমান। দেখো, যদি তুমি এই আচ্ছা। টাইমটুকু নিতে, তাহলে ওই শব্দের অর্থ আরো বেশি স্পষ্ট হতো। ধরতে পারছো? মানে আমি বলছি যে ওই শব্দটা চলতে চলতে এমন ভাবে চলেছে, এখন আমাদের এখন কাছে ওইটাকে বেঈমান, একটা শব্দ মনে হ্যাঁ, হয়। আমরা বেঈমান বললেই ভাববে কি যে, "আরে বেটা এটা আবার কি উচ্চারণ করলো।" কিন্তু তুমি কিন্তু হ্যাঁ হ্যাঁ। আলাদা হয়ে গেলে, খেয়াল করো, সবার থেকে তোমার ভঙ্গি, জি। তোমার বিশ্লেষণ, তোমার বোঝারটা। যেমন আমি যখন বলি যে হ্যাঁ ঠিক আছে আপনারা, আমরা যেভাবে চলেছি আমাদের এই ধারা অব্যাহত থাকুক, খেয়াল করো, অব্যাহত, এটাকে কিন্তু জি স্যার। বেশিরভাগই, বেশিরভাগই না, মনে হয় আমি বাদে আর সবাই, আমি বেশিরভাগই এর কেন বলবো, আমি অব্যাহত। বাদে আর সবাই
এটাকে এটি বলতে অভ্যস্ত, অব্যাহত থাকুক। কেন অব্যাহত জি হবে স্যার। এটা? কি কারণে অব্যাহত হলো আমি তো বুঝলাম না। এখন আমি এই বিশ্লেষণে আসার আগে আমিও তো এটাকে অব্যাহত বলতাম, তাই না? কিন্তু আজকে আমি এটিকে আর অব্যাহত বলতে পারছি না। জি স্যার। বললেই আমার কাছে মনে হয় আমার শব্দটি হয়নি। আমি এটিকে বলি যে ঠিক আছে, আমাদের যে ধারা চলেছে, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় যে কথা বলেছেন, আমরা সেই ধারাকে অব্যাহত রাখবো। এখন তুমি দেখো, এটি শোনার সাথে সাথেই তোমার কাছে মনে হচ্ছে আরে বাবা কি করলো এটা। যদি তুমি পরিবর্তনকে গ্রহণ করো তাহলে তুমি ভাববা কি হ্যাঁ দারুণ তো। আর যদি তুমি পরিবর্তনকে গ্রহণ না করে পুরোনো ধ্যান ধারণা চিন্তাধারা আকৃষ্ট হয়ে চলতে থাকো এখনো, তাহলে তুমি বলবা যে না এটা শুনতে যেন কেমন শোনাচ্ছে, শব্দটা আসলে অব্যাহতই এভাবেই তো চলে সবাই বলে। তাহলে কিন্তু হলো না, আমরা পরিবর্তন নিতে পারলাম না। ফলে বেঈমানিকে তোমাকে বুঝে ফেলতে হবে যে এখানে আগে উপসর্গটা আছে, ওটা একটা গঠিত শব্দ, আমার একেবারে এক অর্থের শব্দ এটি নয়। জি ঠিক স্যার। যেমন ঠিক যেমন বেপরোয়া আমার কাছে একেবারে পরিচ্ছন্ন, ওটা আমার নর্মালি ঠিক হয়ে আছে। ফলে আমি কিন্তু কখনোই বেঈমান বলি না। আমি কিন্তু বলি এটা একটা বেঈমান। খেয়াল করছো? জি স্যার। মানে এইভাবে ভেঙে ভেঙে বলার উচ্চারণ। সাথে এই আমি কিন্তু ভেঙে উচ্চারণ মনে হচ্ছে তোমার যে আগের থেকে ভেঙেছি, কিন্তু আমি কিন্তু শব্দকে তার যার যার যে অংশ, তাকে তাকে সেই অংশ পরিচ্ছন্নভাবে দিচ্ছি, এবং সেই রীতি আমার আছে। তাতে অর্থের জি স্যার, স্পষ্টীকরণ বুঝতে পেরেছি। সুন্দর হয়। ওই যে বেহেড মানে কি, মানে হেড ছাড়া আসলে বেহেড। ফলে আমি আশা করছি তোমরা আজকে থেকে আর কাউকে বেঈমান বলবে না, বলবে বেঈমান। অর্থাৎ ইটা ওখান থেকে পরিচ্ছন্ন করে এনে সম্পূর্ণ শব্দটাকে রাখো, ইমান শব্দটাকে যেমনটা বেপরোয়ায় রেখেছ। এইভাবে আমরা উপসর্গকে অনুসর্গকে এই পাশে ওপাশে যদি আলাদা করতে চাই, তাহলে আমাদের ব্যাকরণের বিশ্লেষণটা বুঝতে হচ্ছে, ভাষার বিশ্লেষণটা। ব্যাকরণ ভাষার ব্যুৎপত্তিগত অর্থকে দারুণভাবে বিশ্লেষণ করে কেন বোঝায়, বুঝতে পেরেছো? এই কারণে ঠিক ব্যাকরণের কোনো অংশই কিন্তু মন গড়া নয়, একেবারেই সব লজিক্যাল। তাহলে আমরা বিভক্তির সাথে একটু কথা বলে ফেললাম আমাদের এই আলোচনায়। ব্যাকরণের যে আলোচনাটা, ব্যাকরণের আলোচ্য বিষয়ের যে আলোচনাটা সেটি শেষ হয়। সেই আলোচনার পরে এরপরে যে আমরা আলোচনা করব, ধ্বনিতত্ত্বে আমরা আলোচনায় ঢুকবো। ঠিক আছে? যেহেতু আলোচনার দিকে দেখা গেছে প্রথমে ধ্বনিতত্ত্ব, এরপরে শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, এইভাবে আলোচনায় আমরা ঢুকবো, এবং যে আলোচনায় যেটা আসে সেটাকে আমরা আলোচনা করব। মৌলিক ধ্বনি। আমরা এই ধ্বনির আলোচনা করতে যে গত ক্লাসে মনে আছে মৌলিক ধ্বনির ব্যাপারে একটা কথা বলেছিলাম যে ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে ধ্বনি ততগুলো নয়, এবং সেই আলোচনা করতে যে আমরা কোন ব্যঞ্জন বর্ণ কোন ধ্বনির সাথে মার্জ হয়ে যাচ্ছে সেই আলোচনাটা গত ক্লাসে করেছিলাম, ওই স্লাইডে সেটি ছিল। সেখানে তোমরা সেটি দেখবে। আমরা এখানে ধ্বনির প্রকার, প্রকারভেদ, আহ, বর্ণ সেটি নিয়ে আলোচনা করব, স্বরধ্বনি কি, এইসব আলোচনা তোমরা জানো। তারপরেও আমরা আহ, একটু যেখানে আমাদের কথা না বললেই নয়, হ্যাঁ সেখানে আমরা যাব। এখানে একটা প্রশ্ন হয় অনেক সময়, তোমরা পাজেল হয়ে যাও যে বর্ণমালা কয়টি বাংলায়। হ্যাঁ, বর্ণমালা মানে কিন্তু সকল বর্ণের সমষ্টি, ফলে বাংলায় বর্ণমালা কিন্তু একটি। ঠিক আছে? 7 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্যঞ্জন ধ্বনি কোন স্বরধ্বনি সহযোগে উচ্চারিত হয়। অর্থাৎ আহ এইটার প্রশ্নটা এরকম যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে যে একটা স্বরধ্বনি উচ্চারিত হয়ে যায়, আসলে ওর সাহায্য ওখানে লাগে, ব্যাপারটি এরকম নয়। আমি একটু বিশ্লেষণের দিকে যাই। মানে আমি বলছি যে এইভাবে ব্যাকরণে লেখা আছে তাই আমরা সেভাবে লিখেছি এবং বলছি, কিন্তু বিশ্লেষণ সেটি বলে না যে এই অটার সহযোগে সেটা উচ্চারিত হচ্ছে। আসলে ওই অ ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণ করতে গেলে
আমাদের অ উচ্চারিত হয়ে যাচ্ছে। খেয়াল করো, তুমি যদি ক বলো, তাহলে তোমার আগে ব্যঞ্জন অংশ আনছে না, ক। খেয়াল করো, কণ্ঠধ্বনি একটু চেপে ধরছে কণ্ঠস্বরটাকে, ক। হ্যাঁ, দেখো, বাকযন্ত্রের মুখবিবরের আমাদের আর কোনো অংশ কোথাও স্পর্শ করছে না, কেবল কণ্ঠই কেমন যেন একটু এরকম হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, এবং সেখানেই ক, অর্থাৎ এবার কণ্ঠের স্পর্শ হচ্ছে এখানে। কিন্তু আমরা যখন বাক বলছি, বাক, তাই না, বাক, এবার কি কয়ের সাথে অ আছে? কয়ের সাথে অ নাই। কিন্তু যখন শুধু ক বলছি তখন কয়ের সাথে অ আছে। এখন প্রশ্নটা হয়েছে যে ব্যঞ্জনধ্বনি কোন স্বরধ্বনি সহযোগে উচ্চারিত হয়। কিন্তু আসলে প্রশ্নটা এরকম হলে ভালো হতো, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন স্বরধ্বনি উচ্চারিত হয়ে যায়। আমার ব্যাপারটা কি তোমাদের কাছে স্পষ্ট হলো কিনা? মনে হচ্ছে কেমন, জি স্যার। মনে হচ্ছে কেমন যেন আমরা ওই অ কে এনেই ওকে উচ্চারণ করছি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ওকে উচ্চারণ করতে গেলে অ নর্মালি চলে আসে। ফলে অ যেহেতু পরে আসছে, আমি তো ওকে আনছি না। এই ক কে পরিচ্ছন্ন করতে গেলে ক এর সাথে একটা অ উচ্চারিত হয়ে যায়। কেবল ক না, বাংলায় যতগুলো ব্যঞ্জন ধ্বনি আছে সবগুলোই উচ্চারণ করতে গেলে তাদের সাথে ওই অটা মিশে উচ্চারিত হয়ে আসে। ফলে এই অ কে আমরা একটা নাম দেব। আমরা পরে দেখবো যে অ এর নাম হবে নীলিন্ধনী, কারণ ও ওই ব্যঞ্জনের সাথে মিশে আছে, কিন্তু তাকে আমরা লিখে দেখাতে পারছি না ওখানে। ঠিক আছে, তো ওই আলোচনায় আমরা যাব ক্রমান্বয়ে। আমরা বর্ণমালার যে বর্ণগুলো আছে তাদের পরিচিতি আমরা নিয়েছি, এবং এখানে যে ব্যাপারগুলো আছে, আহ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণের যে 10টি আছে মাত্রাহীন, এই জায়গাগুলো একটু তোমাদের মাথায় নিতে হবে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে মাত্রাহীন, তার মানে উভয়ই এখানে না। মাত্রাহীন যখন বলা হচ্ছে তখন উভয়ই, উভয়ই বলতে স্বর এবং ব্যঞ্জন মাত্রাহীন, অর্থাৎ এদের কোনো মাত্রা নাই। এই জায়গায় খুব কষ্ট লাগে যখন শিক্ষার্থীরা কেউ কেউ এই যে এ আর এই যে এই দুইটা, এই দুইয়ের পার্থক্য যখন তারা এলোমেলো করে ফেলে। এটা এটা যে এত অস্বস্তিকর। হুম, ধরো হয়তো তুমি লিখছো যে আমি একজন ছাত্র, এরকম লিখলা, কিন্তু এটি হলো না, এটি ছাত্র হয়নি। এটাই মাত্রা দিতে হবে, কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে মনে হতে পারে এটা সামান্য বিষয়, কিন্তু সামান্য বিষয়ের ভুলই অনেক বেশি অপমানজনক হয়। এই কথাটা কি তোমাদের মনঃপূত হলো? যে জি এরকম স্যার। সামান্য, এরকম একটা সামান্য জায়গায় ভুল হলো। তুমি লিখছো তয় রফলা, তুমি ধরো তুমি ধরো কি শত্রু লিখতে চাও, এখন তুমি তালব দিয়েছো। হ্যাঁ, তুমি এটাও জেনেছো যে ও এইটাই তো তয় রফলা। এখন তুমি শত্রু লিখেছো এভাবে, আচ্ছা এটা কি শত্রু হয়েছে? এটা কি শত্রু হলো? এই যে যে লেখাটা লিখলাম, আসলে তয় র ফলা যখন রস্যু দেওয়া হবে তখন এটা যাবে উপরের দিকে, এই যে এই অংশটা এন উপরের দিকে। জি উপরের স্যার। দিকে, এটা হলো কয় র ফলা হয়েছে, মানে এটা আসলে শুক্র হতে পারতো। শুক্র এখন হতে পারে। তুমি এত পাজেল থাকো এই জায়গাগুলো যখন হয়, মনে হতে পারে যে স্যার আমার সামান্য ভুল হয়েছে এইটুক, এইটুকের জন্য। কিন্তু না জানার জায়গায় তো একেবারেই পরিচ্ছন্নতা তোমার, যে তুমি জানো না এটা পরিষ্কার, এরকম যেন না হয়। ঠিক আছে, তো আমরা এখানে যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাত্রাহীন মানে হচ্ছে উভয়ই। ঠিক একইভাবে অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা, এখানে উভয় কথা আছে। এই যে 10 আর 18 আর 32 50, আবার দেখো এই যে 6 আর 4, 6 আর 5 11, কি এটা স্বর, দেখো পার্ট হয়েছে সেভাবে একেবারেই
এদিকে 11 আর এদিকে 39। এই যে বা ব্যঞ্জন 11 39 মানে হতে হবে ওই 39 11 সাথে মিলবে। ফলে আমরা এখানে নিচ্ছি স্বরের মাত্রাহীন 4টা, ব্যঞ্জনের মাত্রাহীন 6টা। আবার স্বরের অর্ধ একটি, আর ব্যঞ্জনের অর্ধ খগনতা ধপস। একটু মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। যদি তুমি এই ছোট কয়টাকে মুখস্থ করে রাখতে পারো, মানে অল্প সংখ্যক গুলোকে, তাহলে তোমার বৃহৎ অংশ আর মুখস্থ রাখার দরকার নেই। এই যে 26টা, কারণ তোমার এই যে যে 13টা রাখা হয়েছে, খেয়াল করো, সেই 13টা বাদে বাকি 26টা থাকে, এদিকেও 5 বাদে বাকি 6টা থাকে। তাহলে আমরা এখন যে প্রশ্ন হবে, সেই প্রশ্নকে কিন্তু আমরা মুখস্থ রেখে অ্যান্সার দিতে চাচ্ছি না। আমরা অ্যান্সার দিতে চাচ্ছি এর লেখার স্টাইলের মাধ্যমে। তুমি রি লিখলা, এরকম রি লিখে ভাবলা কি যে, ও রি তো এরকম, তাহলে কি হবে? রি কি পূর্ণমাত্রার ধ্বনি? হবে না কিন্তু। না স্যার। তুমি দেখবা, তুমি খ লেখো, এরকম খ লেখো, এই যে, হবে না তো। তোমাকে বুঝতে হবে যে এটা অর্ধমাত্রার ব্যঞ্জন। তুমি তালব্য স লিখেছো এরকম করে, এখন তুমি পরে খুঁজে পাচ্ছ না, ও তালব্য স এ যে মাত্রা নাই, এ তো জানা ছিল না। তুমি ক লিখলা, বললা যে ঠিক আছে, এই যে নিপুণ স্যারের নাম লিখছি তো কি সমস্যা, পয়রস্য আর ন, এক মাত্রায় মাইরা দিলা, হলো না কিন্তু। মানে এই যে যে লেখার জায়গাটা, তুমি হয়তো, যেমন দেখো, আমি এই জায়গায় আসার আগে আমি যখন আমার নামটা এরকম লিখতাম, তো আমার প্রায় এরকম লেখা হয়ে যেত, হ্যাঁ, একটা সময়। এখন এরকম লেখার মানেটা কি? এরকম লেখার মানে হচ্ছে লটা পূর্ণ মাত্রার না, তাই না? আমার কাছে সেভাবে আছে। হয়তো আমি ওই ব্যাপারটা ভাবিনি কখনো, কিন্তু এটা তো আসলে এইরকম হওয়ার কথা। যদি দন্ত ন দিই তাহলে এরকম, আর মূর্ধন্য ন দিলে তাহলে আমাকে ওখানে মাত্রা আর দেওয়ার সুযোগ নাই, তখন এভাবে হবে। আমি বলছি এই লেখাটার পরিচ্ছন্নতার মাধ্যমে যেন তোমাদের মাথায় থাকে কোনটা অর্ধমাত্রার, কোনটা কোনটা পূর্ণমাত্রার। আর আহ, যখন তোমাকে সংখ্যার কথা বলা হচ্ছে যে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি, এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি কি সব ব্যঞ্জন লিখে তারপর খগন অথবা ধপস বের করবা? তোমার টাইম তো অনেক কম। তুমি এইটা জানো যে, ও আমি তো সব লিখতে জানি স্ট্রাকচার, কিন্তু ও আমার মনে নাই স্যার, রাখেন, আপনি অর্ধমাত্রায় ব্যঞ্জন জিজ্ঞেস করছেন, ঠিক আছে আমি আগে সব লিখে আপনারে করছি। এখন তুমি সব লিখে ফেললা, লিখে ফেলে তারপরে ও খ, তারপরে গ, আচ্ছা খ গ গেল, এই 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 এই, একটা লেখা তোমার ভুল হয়ে গেছে, মনে নাই, পূর্ণমাত্রা দিতে পারোনি, বা অর্ধমাত্রা না হয়ে পূর্ণমাত্রা হয়ে গেছে, হবে। ফলে মুখস্থ রাখার এই কৌশলকে আমরা এড়িয়ে যেতে পারছি না, কিন্তু একদম এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যাতে করে এই জায়গা থেকে। স্যার মুখস্থটাও টেকনিক্যালি করতে হয়, নয়তো প্যাচ লেগে যায় হলে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, এবং সেই মুখস্থ রাখার একটা সম্পর্ক তৈরি করতে হবে, একটা টেকনিকের সম্পর্ক, যাতে তোমার মুখস্থটা যেন তুমি কয়েকদিন পরে ভুলে না যাও। আর যে বিষয়টা মুখস্থ করে ভুলে যাও, ওইটা পরে মুখস্থ করতে কিন্তু কষ্ট আরো বেশি হয়, যে হ্যাঁ রে, এই বিষয়ে ভুলে গেছিলাম, আবার মুখস্থ করতেছি, এত কষ্ট, করা যাবে না এগুলো। হুম। এখানে উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি এই টেকনিকটা কোনোভাবেই ভুলে যাবে না, যে অর্ধমাত্রার পূর্ণ, অর্ধমাত্রা বর্ণ চেয়েছে, না অর্ধমাত্রার স্বরবর্ণ চেয়েছে, না অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ চেয়েছে। তুমি হয়তো মুখস্থ এত সুন্দর রেখেছো, কিন্তু ওখানে তুমি হঠাৎ করে দেখলা বলেছে অর্ধমাত্রার বর্ণ কয়টি, এটি তুমি মুখস্থ করে রেখেছো যে 8টা, কিন্তু ওখানে ছোট করে লেখা আছে অর্ধমাত্রার স্বর বর্ণ কয়টি। তখন কি হবে? ধুম করে এমনি তুমি 8-এ অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা, তুমি আর কেঁদে কেটে কোনো কুল পাবা? তোমার আর উপায় আছে? এই জন্য এই কথাটাও মাথায় রাখবে যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা সেই জায়গায় থাকবে যেখানে তোমার উত্তর খুব দ্রুত দেওয়ার সম্ভাবনা আছে। যে প্রশ্ন জি। তুমি খুব ভালো পেরেছো, সাথে সাথেই তোমার মুখে উত্তর চলে আসছে, ওই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় আরেকবার ভাবো যে আমি কি ঠিক যাচ্ছি কিনা।
কিচ্ছু হবে না। 2টা সেকেন্ড 3টা সেকেন্ড তোমার হয়তো কিল হবে ওখানে, কাটা যাবে, তোমার টাইম পিছিয়ে যাবে। কিন্তু তাড়াহুড়োতে কিন্তু কোনো কিছু ভালো হয় না। তাড়াতাড়ি করার চোটে যদি তাড়াহুড়ো করে ফেলো, আমি কিন্তু তাড়াতাড়ি করতে বারণ করিনি, খেয়াল করেছো? তারা হুড়ো করতে বারণ তারা করেছেন তাড়াহুড়ো স্যার। করতে বারণ করেছে। হ্যাঁ, একটু ধৈর্য রাখতে হবে। ওই প্রশ্নের উত্তরই তুমি ভুল করবে বেশি। দেখবা যে পরীক্ষা দিয়ে আসার পরে অন্তত 7টা 8টা প্রশ্ন তোমার ওই ধরনের হবে, যা তুমি আরেকটু যদি ধৈর্য দেখাতে তোমার ভুল যেত না। ঠিক যেদিন তোমার এই ধৈর্যের পরিমাণটা বাড়বে এবং ওই ভুল তোমার যেদিন কম যাবে, ওই দিনই তুমি দেখবা কিন্তু তুমি টিকে গেছো। ফলে পড়ার অংশ অনেক বেশি নয়, অধৈর্য হলেই তোমার অংশ, তোমার যে জানার জায়গা সেটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। করা যাবে না কোনো। এখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো সবকিছু প্রশ্ন আকারে আছে। তোমরা এই প্রশ্ন নিজেরা পড়ে নেবে। এখানে আমরা যে শীট দিয়েছি তাতে এই প্রশ্ন এরকম করে আছে। আমরা এই প্রশ্নে যাওয়ার 19 পর্যন্ত আমাদের প্রশ্ন কমপ্লিট। আমরা 20-এর থেকে এবার কথা বলবো। ঠিক আছে? 20-এর থেকে যে কথা আমরা বলছি সেখানে যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনির কথা আছে। মৌলিক স্বরধ্বনির আলোচনা আসবে এরপরে। আমরা এই যৌগিক স্বরধ্বনি কয়টি, এই আলোচনা কি হয়ে গেল না বোধহয়, না? এই যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি এটা ওখানে আছে এইভাবে বইয়ে, বুঝছো? কিন্তু এইটা একটু পরে আসলে ভালো হয়, হ্যাঁ, পরে আসলে তোমাদের জন্য সুবিধা হবে। সিরিয়ালি এভাবে প্রশ্ন আছে। আমরা একটু মৌলিক স্বরধ্বনির কথা বলে আসি আগে, তারপরে আমরা 20 নম্বর প্রশ্নে আসবো। আমরা বোধহয় আগের ক্লাসে মৌলিক স্বরধ্বনির কথা কি বলেছিলাম নাকি? মানে অনেক তোমাদের কথা বলা হয়নি, না? স্যার এমনিতে হ্যাঁ আমাদের বলা হয়নি। তোমাদের বলা হয়নি কোনো স্যার ক্লাস। স্বরধ্বনি আর স্বরজ্ঞাপক কথা দুইটার মধ্যে পার্থক্য কি? আমি যাব সেখানে। আগে এইদিকে একটা ভুল ধরা পড়েছে, এতদিন ক্লাস করেছি এটা ধরা পড়েনি। এই যে মৌলিক স্বরধ্বনিতে ব ফলাটা আর কি পড়ে নাই, হ্যাঁ, যখন দেওয়া হয়েছে হয়তো ডব্লিউ তে টিপটা পড়েনি। দেখ অন্য জায়গায় লেখা আছে সেটা, তাতে আমরা শুদ্ধতা ধরতে পারবো। আমরা আহ আমরা আগে মৌলিক স্বরধ্বনির কথা বলি। যে 11টি নিয়েছিলাম তার ভিতরে আমরা 7টিকে নিচ্ছি মৌলিক স্বরধ্বনিতে। এই 7টির 6টা আছে আমাদের যে স্বরধ্বনি 11টা আছে তার মধ্যে, তাই না? এই 6টা, এই 6টাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর কোনো ক্ষুদ্রতম অংশে আলাদা করা যায় না। অর্থাৎ আ এক চেষ্টায় উচ্চারিত হচ্ছে। যেমন ওই, ওই কিন্তু আমার এখানে চেষ্টা দুটো, একটা একটা রস্বই, তাই না? ঠিক ও, ইয়েস স্যার। ওতে চেষ্টা দুটো, আর উ। আবার এই অ এবং ই ই এরা আবার মৌলিক স্বরধ্বনির ভিতরে আছে, ফলে ওই মৌলিক স্বরধ্বনি গুলো যুক্ত হয়ে ওই দুইটা হয়েছে, তাই তো? আমরা যৌগিক স্বর জ্ঞাপককে যাওয়ার আগে একটু কথা বলবো যে একে আমরা কোথায় পেলাম। কোন জায়গাটার কি তোমাদের মাথায় আসে যে এই জায়গা থেকে এসেছে? যেমন দেখো, প্রথমত, স্যার এটাকে যে এ এর বিবৃত উচ্চারণ থেকে হ্যাঁ, এ এর এ বিবৃত শব্দ। উচ্চারণ, গুড, ভালো বলেছো, একটা জায়গা হয়েছে এ এর বিবৃত উচ্চারণ। এবং এ না শুধু, আয়ের বিবৃত উচ্চারণও এ। সেটি কখন? দেখো ওই যে জয় ইয়তে যখন যুক্ত হচ্ছে, এইটাকে আমরা উচ্চারণ কি করব? জ্ঞান। দেখো ওখানে ছিল আকার, কিন্তু আমরা আকারকে ইওর সাথে যুক্ত থাকার কারণে আমরা এ করেছি। ফলে এই এটা এক সৃষ্টি হয়ে যায়, জ্ঞা, হ্যাঁ, এক সৃষ্টি হচ্ছে। ফলে এটা আকার থেকে এসেছে। শাশ্বত যেটি বলেছে যে এর বিবৃত উচ্চারণ এ। দেখো কি উচ্চারণ করবা? দেখ, এটা কি দেখা বলবা? দেখা। দেখা খা। দেখ। তাহলে আমরা লিখবো কিভাবে? দেয়া, দেখা। ফলে আমরা এর বিবৃত উচ্চারণ করেছি। আচ্ছা,
জফলা শব্দের শুরুতে জফলার উচ্চারণও হয়। কি হবে? ব্যয়। ব্যয়। কিরকম করব? বয় জহলা আকার অন্তস্তয় হস। অন্তত। এই যে এই যে তিনটে জায়গা থেকে আমি আপাতত যে বিশ্লেষণ করেছি বা পেয়েছি এ পর্যন্ত, তাতে আমার কাছে মনে হচ্ছে তিনটে জায়গা থেকে, একটা আয়ের বিবৃত উচ্চারণ, একটা এর বিবৃত উচ্চারণ, আর একটা জফলার বিবৃত উচ্চারণ। সবগুলোই বিবৃত উচ্চারণ। এখন বিবৃত মানেই হচ্ছে আসলে প্রসারিত। ঠোঁটের আকৃতি যখন খুব বিস্তার ঘটে যায়, প্রসারিত হয় ঠোঁট উচ্চারণের ক্ষেত্রে, তখন তাকে বলা হয় বিবৃত। আমরা উচ্চারণের যে অধ্যায়টা পড়বো ধ্বনিতত্ত্বে, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণ, হ্যাঁ, সেখানে আমরা এই ব্যাপারে কথা বলবো এবং তোমাদের উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটুকু আরো পরিচ্ছন্ন করা হবে। দেখা গেছে ইদানিং এই উচ্চারণের কোর্স তোমরা ইন্টারমিডিয়েটে, তোমরা এখন যারা আছো ফোর্থ ইয়ার শেষ করছো, তারা ইন্টারমিডিয়েটে উচ্চারণ পড়ে আসার কথা। এবং যারা চাকরির জন্য এখন প্রতিযোগিতা করছে, তাদের উচ্চারণের থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা সেই আলোচনা এখানে করব। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনির যে সাতটা কোন জায়গা থেকে এসেছে এটা আমরা জানলাম। এবং ওই আর ও যে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সেই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের যে প্রশ্নটা আপাতত এখনো আছে সেটি হচ্ছে জ্ঞাপক কথাটা কেন এসেছে, তাই না? জ্ঞাপক কথাটা আসলে এখানে বর্ণ অর্থে বলা অনেকটা। কিরকম দেখো? প্রতীক অর্থে। তার মানে দেখো, তুমি যদি বলো আমি খাই, আচ্ছা খাই বললে কি তুমি খাই এমন করছো? ইটাকে কি পুরো উচ্চারণ করছো? না স্যার। না। তাহলে তোমার এখানে উচ্চারিত হচ্ছে আ আর কি রস্বই। না, দুটো স্বর পর পর আছে না এখানে? জি স্যার। তাহলে এই দুটো স্বর পর পর আছে, ভালো কথা। কিন্তু এই দুটো স্বরকে কি তুমি কোনো একটা বর্ণে পরিণত করে লিখতে পারো? না, একটা বর্ণে পরিণত করে লেখা যায় না। ফলে এইভাবে 25 বার তোমার যৌগিক স্বর, স্বরকে পর পর লেখা যায়। কয়বার? 25 বার। দুইটা স্বরধ্বনিকে পর পর লেখা যায় আমরা যে শব্দ গঠন করি। তার ভিতরের মাত্র 2 বারকে এই এক বর্ণে পরিণত করা যায়। যেমন দেখো, তুমি বই এভাবে লিখতে পারো। কি কি যুক্ত হয়েছে এখানে? ব আর রস্বই। হর্ষ, রস্বই। তুমি তো তুমি তো এভাবেও বই লিখতে পারো। অর্থাৎ এবার ওই যে ওইতে পরিণত হয়ে গেছে, ও আর রস্বই। তার মানে এর একটা রূপ আছে, এক রূপ। ফলে বলা হয়েছে এই দুটো মাত্র যৌগিক স্বরধ্বনিকে এভাবে প্রতীকে পরিণত করা যায়, তাই একে স্বর জ্ঞাপক বলা হয়েছে। এবং এই কারণে স্বর জ্ঞাপক ধ্বনি, যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কয়টা? দুইটা। আর যৌগিক স্বরধ্বনি যে প্রশ্নটা থাকছে, ওই দুটো সহ, ওই দুটো আছে এই 25-এর ভিতরে, অর্থাৎ এই 25টা। এই আলোচনাটা ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই বইতে মোহাম্মদ আব্দুল হাই স্যার করেছেন। এই কারণে এটা রেফারেন্সটা নেওয়া হয়েছে যে এই যৌগিক স্বরধ্বনি যে 25টি, এটা ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই বইটার দশটা নামও চল্লিশ তোমাদের জন্য, তোমাদের জন্য বইটার নামও কিন্তু। বলো রিয়া, এখন যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি কেন বলা হয়েছে এটা বুঝতে পেরেছো? যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি আমরা কি কারণে নাম নিয়েছি সেটা বুঝতে পারছি। আমরা কতক্ষণ শুরু করেছি? অনেকক্ষণ না? জি স্যার। তোমাদের কি তারা ব্যস্ততা নাই কোনো? টাইমে বিশেষ হবে। আমরা কি একটু 10, এনামুল আছো, আমরা কি 10 মিনিটে একটা ব্রেক নেবো নাকি? স্যার ব্রেক দেওয়ার থেকে মনে হয় একটানা একবারে, শেষ করে দিলেই একবারে, ভালো হয় আর কি। একবারে তুললে ভালো না? স্যার ক্লাস আর কতক্ষণ আছে আনুমানিক স্যার? ধরো চলবে আরো অন্তত 20 মিনিট তো, 20-25 স্যার মিনিট চালাই, 11টায় ঠিক মনে আছে। হয় শেষ হবে ক্লাস। 11টা শেষ করে দিই, ঠিক আছে, ওকে। বাজে তো কম না।
নিলে আর একটু আগে নিলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এবার কারের কথা বলি। এই স্বরধ্বনি এদের কথা বলা হয়েছে না? আহ, কার হচ্ছে কি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, মানে স্বরবর্ণের আর কি সংক্ষিপ্ত রূপ। আর আমরা আগেই অ এর কথা বলেছি, কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তাই এর নাম নীলিন অ, নীলিন বর্ণ। ওই যে আমরা শুরুতে অ এর কথা বলতে যে যে কথাগুলো বলেছিলাম। এরপরে কার কয়টি এবং কার কার নাই সেটাও তোমরা জানো। এইবার এই যে যে প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন। অ এর যে কার নাই সেটা তো বুঝতে পেরেছো, ওই যে ব্যঞ্জনের সাথে মিশে থাকে, আর বাকি বা 10টার কার আছে। ব্যঞ্জনের আগে কয়টি কার যুক্ত হয় খেয়াল করো। এই প্রশ্নটা কি তুমি এখন অ্যান্সারটা নিজেই বুঝতে পারছো না দেখে? এই সংক্রান্ত যে টাইপের প্রশ্ন করা হবে তুমি অ্যান্সার নিজে দিতে পারবে কিনা, এটা একটা বিষয়। যে ব্যঞ্জনের আগে যুক্ত হয়েছে মানে এই যে কয়ের আগে যুক্ত হলো, এই কয়ের আগে, এই কয়ের আগে, অর্থাৎ রস্বীকার, একার আর ঐকার, এই তিনটা ব্যঞ্জন বর্ণের আগে যুক্ত হয়। তাহলে এবার যদি তোমাকে বলা হয় ব্যঞ্জন জি স্যার। বর্ণের পরে কয়টা যুক্ত হয়, দেখাতে অ্যান্সার দিতে পারবো না? একটা, দুটা, স্যার দুইটা। আকার আর দীর্ঘিকার না? জি স্যার। আচ্ছা, এবার ব্যঞ্জনের নিচে কয়টা যুক্ত হয়? এক, দুই, তিন। তিনটা স্যার। হ্রস্ব দীর্ঘ ঋ না? জি স্যার। এবার ব্যঞ্জনের উভয় পাশে কয়টা যুক্ত হয়? দুইটা। একটা স্যার। তাই তো, এই উকার প্রশ্নের স্যার। তো আর এই প্রশ্নের তো আর অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট কোনো কাজ নয় না, উকার। সহজ। উকার। আমরা 32-এর কথা বলি। ফলা, সংক্ষেপে পাচ্ছ, ফলা কয়টা? 7টা। সেটি কিন্তু ঠিক নয়, আমরা লিখি 7টা, কিন্তু দেখো এই দুটো মিলিয়ে আসলে ফলা কোনটা সেটা একটু তোমাদের বুঝতে হবে। ফলা তখন হবে যখন ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপে আরেক ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে। এখন নবম, নবম, জ, র, ল। এখন এইটার ভিতরে দুইটার কোনটা ফলা? দেখো, একটা হচ্ছে বলা হলো কি শব্দ এটা, শত্রু, এদিকে হবে না, মনে আছে? জি স্যার। হুম। আর একটা হচ্ছে শুক্র শর্ত। ও না, শর্ত। শুক্র, এখন আমরা অন্যদিকে যাচ্ছি, আমরা রসুকারের ওই বিশ্লেষণে যাচ্ছি না, আমরা এখন নিচ্ছি। দেখো তো শত্রুতে র কোথায় আছে? রস্যকার হিসেবে। না, বলছি শত্রুতে র কোথায় আছে, ত এর পরে। তো তয়ের হ্যাঁ, তয়ের এর পরে। পরে আমরা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় শোধ, রু- এরপরে তয় রফলা রস্যু না, জি শত্রু। স্যার। অর্থাৎ এই তয়ের পরে গেছে র, আর এইটাই রটা কোথায়, স্বর। ছয়ের পরে স্বর তো তয়ের আগে না পরে? তয়ের আগে। আগে। কিন্তু ছয়ের এই র আগে তয়ের আগে, কিন্তু এই রটা কিন্তু সংক্ষিপ্ত রূপে কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত হয় নাই। এই রটা আগে আছে, তার সাথে ত, অর্থাৎ এটা সংক্ষিপ্ত রূপে উপরে গিয়েছে না? জি ফলে স্যার। এই রটা কিন্তু ফলা না, শর্ত এটা কিন্তু ফলা না, যদিও আমরা এটাকে কোথাও কোথাও পড়ার ক্ষেত্রে রেপ ফলা বলে বলে ফেলি। ফলে রেপটা কিন্তু ফলা নয়, ফলা হচ্ছে ওইটা, তয় তাহলে রফলা। তো টোটালি রেফটা কখনোই কোনো ফলা না। না না, ডেফিনেটলি না। ফলা হচ্ছে সংক্ষিপ্ত রূপে ব্যঞ্জনের পরে যুক্ত হবে, যেমন কয়লক্ল, শুক্ল, আচ্ছা। শুক্ল। তাহলে এবার লটা সংক্ষিপ্ত রূপে কয়ের সাথে যুক্ত হয়েছে, অতএব ল ফলা। দেখো, তুমি যদি বলো মন্দ আর মগ্ন, বলো কোনটা ফলা আর কোনটা ফলা না? স্যার, গয়ন হচ্ছে ফলা, আর মন্দ তো এমনিতেই আগে উচ্চারণ হয়েছে বিধায়। তাহলে এবার কি শর্তকে আলাদা করতে পেরেছো এই উদাহরণের মাধ্যমে? যে এই নয় দ যেমন, তয় রেপটাও ঠিক তেমন, কিন্তু কেন জানি না বলতে বলতে রেপকেও ফলা হয়েছে। তাহলে নয়ের এটাও তো ফলা হয় সেই হিসেবে, কিন্তু এটা যুক্ত ব্যঞ্জন ন আর দ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর এটা ফলা,
কারণ এটা পরে ন যুক্ত হয়েছে। ঠিক একইভাবে আমি এই এটাকে কেন একদিকে এনেছি, কারণ এইভাবে প্রচলিত আছে। এবং আমরা কখনো কখনো এই কথা শুনে থাকি, বা আমরা ছোটবেলায় পড়েছি ফলা সাতটা। মানে তোমরা বাচ্চাদের পড়ার এই জায়গাটা শুনেছো কিনা, যখন পাঠশালায় আমরা পড়তাম বলতাম যে ও বানানে পড়ে। বানানে পড়ে মানে হচ্ছে ও এখন কার লেখে, কয়াকারে কা, কয়াকারে খা, গয়াকারে গা, হ্যাঁ এই লেখাটা লেখে এখন। এলো বানানে পড়া। আর যখন ও লিখতো কয় যোগ ক, হুম, ক্ষয় যোগ খ, গয় যোগ গ, যখন আমরা এরকম লিখতাম মানে আমরা ফলা লিখছি এখন, তখন বলা হতো যে ও এখন ফলায় পড়ে। আমরা যখন একেবারে ছোট। তোমরা কি তাল পাতায় লিখেছো? এখানে কেউ আছো? তাল পাতায় লেখার মনে হয় কেউ নেই তো। না স্যার। আমরা স্কুলে ওই যে বগলে চটের যে বস্তা আছে না, ছালা বলি আমরা চলতি বাংলায় গ্রামে। হুম। জি তো স্যার, ওতে থালা বলে। পেঁয়াজ, থালা বলা, হ্যাঁ। ওতে আমরা পেঁয়াজ দিয়ে বগলে নিয়ে ওই তাল পাতা নিয়ে যেতাম স্কুলে। পাঠশালা যেটা, স্কুলে যেতাম, এবং ওখানে যে ওই একটা পাতায়, তাল পাতার যে লম্বা পাতা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কয়াকা রেখা, কয়াকা রেখা এই লিখে একেবারে লাস্ট পর্যন্ত দিতাম। আবার সেই সময় কয়টা পাতা থাকতো আমাদের বলো তো তাহলে? ওই সময় পাতা থাকতো 12টা। এবং 12টা পাতায় কি আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার সবগুলো কার, আর দুটো ওর সাথে যুক্ত হতো। জানো সেই দুটো কি? স্যার ওই যে অ, অ দিয়ে বিসর্গ লিখতো এরকম কিছু। হ্যাঁ, কং, কয়নেশ্বরের কং, ক্ষয়নেশ্বরের খং, আমরা এরকম পড়তাম। গয় অনুসারের গম। হুম। জি তারপরে স্যার। কয় কয় বিসর্গর ক, ক, ওই যে দেখো শেষে একটা হয়ের উচ্চারণের মতো, ক্ষয় বিসর্গর খ। এইভাবে আমরা পড়তাম। আর ফলায় যখন উঠতাম তখন একটু বড় ক্লাসে উঠেছি না এখন, তখন পাতা থাকতো 7টা। কি কারণে 7টা থাকতো বলো তো এবার? ওই ওই যে শেপটাকে রে, ফলা হিসাবে। কারণ তাহলে এবার আমরা এখানে লিখতাম, দেখো কয়রক্র, ক্ষয়রক্র, গয়রগ্র, ঘয়রগ্র, আমরা এরকম পড়তাম কিন্তু, খেয়াল করেছো? কয়রক্র, ক্ষয়রক্র। আমাদের কেন উচ্চারণে ওইগুলো ওই সময় এরকম করতে হতো? গয়রগ্র, ওই যে গ্র, গ্র হচ্ছে। ফলে রেপ ফলাকে কিভাবে পড়তাম? রেপ কয়ার ক, ওই যে রেপ কয়ার ক, খেয়াল করো ওই যে র আর ক একসাথে হচ্ছে, রেপ খয়ের খ, হ্যাঁ, রেপ গয়ের গ। তো এইভাবে আমরা কিন্তু এটা পড়ে ফেলতাম। ওই পড়ে ফেলা, কিন্তু নয় দোয়া এইভাবে পড়ার কিন্তু সুযোগ ছিল না। ফলে আমাদের এই নয় দটা, নটা আগে থেকে এটি ফলা না, কিন্তু এই রেপ আগে থেকেও যে এটা ফলা না, এটা আমরা এখন এসে এটাকে এই বিশ্লেষণের মাধ্যমে ধরেছি। তাহলে ফলা 6টি, কিন্তু সংক্ষিপ্ত রূপে লেখা হয় 7বারে। র কে 2বার লেখা হচ্ছে। যে রটা আগে থাকছে সেটি ফলা না, যে রটা পরে ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে সেটি ফলা। ওকে, এই আলোচনা আমরা এখানে রেখে দিতে পারি। এবার ক থেকে ম পর্যন্ত 25টি যে ব্যঞ্জন বর্ণ আছে তাকে বলা হচ্ছে বর্গীয়, স্পর্শ, স্পৃষ্ট। এবং আমি বলেছিলাম যে ক, খেয়াল করছো, ক বলতে যে কণ্ঠস্বরের যে আহ, এই গলনালী চেপে ধরছে, এটা চেপে ধরেই পরে ছেড়ে দিচ্ছে। ক, খ, খেয়াল করো প্রত্যেকটাই কণ্ঠ কণ্ঠ মিশে পড়ছে না? অনুভব করতে পারো কিনা? তুমি কিন্তু গলা ফাঁকা রেখে ক দেখো, হবে না কিন্তু। যখনই তোমার মিশে ছাড়ছে তখন তোমাকে ক বলাটা উচ্চারিত হচ্ছে। তুমি ধরো মিশা বানাও ওখানে, তোমার হয়তো মনে হতে পারে যে স্যার কি মেশে, কিছুই তো মিশছে না আমার, কিন্তু দেখো একটা চাপ তৈরি হচ্ছে ওখানে। ক, দেখো ওই যে মিশে পড়ে কিন্তু কিছু কিছু জিনিস। ক, খ, কিন্তু তুমি না মিশাবো না। তুমি যেভাবে অ বলছো, অ, অ বলতে কি কোথাও কিছু মিশছে? না অ, স্যার। খেয়াল করো একেবারে ওপেন থাকছে। কিন্তু এই অকেই তুমি কতে পরিণত করো, দেখো তোমার কণ্ঠ পরস্পর একেবারে বুঝে এসে ছেড়ে দিচ্ছে মিশে যে। মামা, ক্লাস ফলে ওটাকে, চলতেছে তো। আমরা বলছি এটা স্পর্শ বর্ণ। কি স্পর্শ করছে? মুখ বিবরের যে বাক প্রত্যঙ্গ ঠিক গুলো আছে। আছে, এরা এটি উচ্চারণ করতে যে পরস্পরের সাথে ঘর্ষণ খায়,
পরস্পরের সাথে মিশে যায়, স্পর্শ করে, ফলে এদের নাম হয়েছে স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি। ওই স্পৃষ্ট মানেই হচ্ছে ঘর্ষণজাত। জাত মানে কি বলবো আমরা? উৎপন্ন, ঘর্ষণের মাধ্যমে উৎপন্ন। ঠিক আছে? তাহলে আমাদের বর্গীয় বর্ণ এর সংজ্ঞাটা আমরা নিলাম। এবার বর্গীয় বর্ণের একটা আহ বর্গীয় বর্ণে না, এটা হলো না, এটা এটা এই আলোচনাটা করার আগে এই এটা একটু ভুল হয়েছে। ওই স্লাইডটা পরে যাবে, এই স্লাইডটা আগে আসবে ওখানে। হুম। কারণ ওই স্লাইডে যে প্রশ্ন আছে তার বিশ্লেষণটা হবে আমাদের এই স্লাইডে। আমি একটু করে নিই, স্লাইডটাকে আগে রাখি। ওটা হয়তো কোনো কারণে সরে গিয়েছে, বুঝছো? হুম। দেখো, আমরা যে 25টির কথা বললাম সেই 25টিকে আমরা এখানে আলাদা, আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছ সব? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। স্যার। একটা স্ক্রিনশট নাও এটার, এবং আমি যথাসম্ভব এটাকে বড় করে আর কি তোমাদের জন্য উপস্থাপন করেছি, যাতে যদি তোমরা কেউ মোবাইল থেকে, তোমরা কি ল্যাপটপে তো বোধহয় কেউ নেই, সবাই মোবাইলে না? জি স্যার, আমি তো জি তাতে মোবাইল। স্যার। স্যার তাতে কি তোমার আমি ল্যাপটপ দিয়ে জয়েন করেছি। দেখছো? আচ্ছা, ল্যাপটপ দিয়ে দেখলে ভালো, তাহলে আরো বেশ বড় হয়ে যাবে এটা। আর মোবাইলে যারা দেখছো তারা একটু ল্যান্ডস্কেপ করে দেখলে বড় হবে, পোর্ট্রেট থাকলে বড় দেখা যাবে। না স্যার, এমনিতেই বোঝা যাচ্ছে সুন্দর মতো, এবার কারেক্টটা গতবারের চেয়ে। হ্যাঁ, এটা তুমি গতবারের ক্লাসে ছিলে না? জি স্যার। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু হোল্ড করতে হবে, রাখো। আর আদাব স্যার, স্যার মা পাটা একটু কষ্ট করে চলে এলাম। কোনটা স্যার? হ্যাঁ, ওটা থাকলে ভালো হবে, দেখতে সুবিধা হবে। একই সে আপনি ওই তথ্য, এটা আগের ট্যাক্স ফাইলটা যেটা আপনাকে প্রিন্ট কপি দেওয়া হয়েছিল, আর সম্পদের বিবরণীটা, আর এবছরের বেতন বিল, স্যালারি স্টেটমেন্ট, ওটা তো তৈরি করে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনি আসেন। আর হচ্ছে জিপিএফ লাগবে, এবং ব্যাংক স্টেটমেন্টের লাস্ট স্থিতি যেটা আছে, ব্যাংকের স্টেটমেন্ট লাগবে একটা। ব্যাংক স্টেটমেন্ট লাগে, লাস্ট স্থিতি থাকলে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে একটা সম্পর্ক আছে তো এটা, সম্পদের সাথে। ফলে লাস্ট স্থিতি কি আছে 30শে জুন, সেটা একটু প্রয়োজন। হুম। হ্যাঁ, অনলাইনে একটা করে যে 30শে জুনের একটা কপি নিয়ে, ওটা হার্ড কপি লাগবে না, ওই তথ্যটা ওটা সেন্ড করে দিলে, পরিচিত কেউ থাকলে। হ্যাঁ, যা যাবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। হুম। আদাব স্যার। আচ্ছা, হ্যাঁ, কি বলছো বলো? বলছে যে দেখা দেখা যাচ্ছে না। তো আমরা বলছি এই যে ক, ক চ ট ত প, অর্থাৎ 5টা জায়গা থেকে আমরা উচ্চারণটা করছি। ক যাচ্ছে কণ্ঠে, চ যাচ্ছে তালুতে, ট যাচ্ছে মূর্ধায়। মূর্ধার একটা নাম কঠিন তালু, অর্থাৎ শক্ত তালু, এই অর্থে এটিকে বলা যাবে। আর তালব্য যেটা, এটা কোমল তালুতে যায় বেসিক্যালি। এই যে চ, চ বলার জন্য সবার যে জীব কোমল তালুতে যায় সব সময়, তা কিন্তু নয়। চ, ছ, জ, ঝ, এই যে যেখান থেকে বললাম, এর থেকে বেশিরভাগেরই চলে আসে চ, ছ, জ, ঝ। মানে ওই যে দাঁতের গোড়ার পাশে যে তালুটা, কঠিন তালু, ওখানে আহ, দন্ত মূল যেখানে, সেখানে যাওয়া যাবে না। আমাদের যেতে হবে চ, ছ, জ, ঝ। খেয়াল করছো? ওই যে একেবারে তুমি যেখানে ট বলো, ট বলায় কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের। ট, ঠ, ড, ঢ। এই যে ট, ঠ, ড, ঢ বলতে যে তোমার জিভের অগ্রভাগ যেখানে স্পর্শ করছে উপরে, তার পিছনে চলে যাবে চ, ছ, জ, ঝ, ব্যাকের দিকে। ওখানে যে জিভ লাগিয়ে যদি তুমি বলতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমার বলাটা ঠিক হচ্ছে। এবং হয়তো তুমি বলতে বলতে, প্র্যাকটিস করতে করতে তোমার ঠিক হতে পারে, কিন্তু এই সাউন্ডটাকে যদি তুমি নিতে না পারো কানে, তাহলে অন্যের যে ভুল হচ্ছে তুমি সেটি ধরতে পারবে না। আমি সবসময় কিভাবে বলছি বোধহয় তোমরা বুঝতে পেরেছো না? যে জি স্যার। আমি
আমার চ বলাটা কোন জায়গায় যাচ্ছে দেখো, কোন জায়গায় যাচ্ছে খেয়াল করেছো? মানে একেবারে পিছনে চলে যাবে ওটা। এই যে পিছনে না, নয়, পিছ। মানে শব্দের ভিতরেই সেটি আছে সব সময়, না? একটু খেয়াল করতে হবে যে চ ছ জ ঝ এটা কোন জায়গায় যাচ্ছে। তালব্য ওটা। আমি স্থানটা তোমাকে কিভাবে বোঝালাম, যে ক বলছো আর ট বলো, ট। ট বলতে তোমার কোনো সমস্যা নেই, নর্মালি আমাদের এটা ঠিক আছে। ট ঠ ড ঢ খেয়াল করছো? আর ত থ দ ধয় কোনো সমস্যা নেই। প ফ ব ভ হয়তো সমস্যা নেই। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কোন জায়গায়, যে যে চ বলছি আমরা মূলত বেশিরভাগই ট আর ত এর মাঝখান থেকে। এর মাঝখান থেকে কিন্তু বললে হবে না, জীবের অগ্রভাগ ট এর পিছনে যেতে হবে। বলছে তার কারণটা কি? দেখো, আমাদের এই বর্ণানুক্রমিক যে উচ্চারণের যে রীতিটা তৈরি হয়েছে, এটি শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহোদয় করেছেন। কিভাবে করেছেন উনি খেয়াল করো। ক কোন জায়গা থেকে এসেছে? কণ্ঠ। এরপরে চ তালুতে। এরপরে ট দেখো এগোচ্ছে ক্রমান্বয়ে, না? ওইটার পিছন থেকে এবার সামনে ট এসেছে। এরপরে ত দেখো আরো দাঁতের কাছে এসেছে, জিভের সাথে। এবার তোমার দাঁত দন্তমূলের সাথে জিভ লেগেছে। এরপরে কোনটা এসেছে? প, একেবারে কণ্ঠে, মানে এই ওষ্ঠে। তার মানে ক্রমান্বয়ে একদম পিছন থেকে এগোতে এগোতে সামনের দিকে এগোচ্ছে। ফলে তুমি উচ্চারণ করার ক্ষেত্রে যেন কোনোভাবেই একে পেঁচিয়ে না ফেলো, যে ট আর ত এর মাঝখানে যেন তোমার জিভ না লাগে। জিভটা লাগাতে হবে একেবারেই কোন জায়গায়? ট এর পিছনে। ট যেখানে বলছি তার থেকে পিছনে যেতে হবে। তাতে জিভটা একটু কণ্ঠের ভিতরের দিকে টান পড়ে যাবে উচ্চারণের ক্ষেত্রে। এই লেভেলে তুমি যখন বলতে পারবে, তখন মনে হবে যে তুমি এখন বর্ণগুলোকে নিয়ম অনুযায়ী এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে পেরেছো। অন্যথায় তোমার উচ্চারণ ওটি হচ্ছে না, সেটি প্রমাণিত হয়ে যাবে। এবং আমরা শুনলেই, তুমি যখন বলবে আমি শুনেই বুঝতে পারবো তোমার জিভ লেগেছে কোথায়। মানে বেশ বিরাট একটা সাধনার জায়গা কিন্তু ওটাকে ওখানে নেওয়া। এবং জিভ কিন্তু ব্যথা হয়ে যাবে যদি তোমার আগে থেকে এটি ঠিক না থাকে। যাওয়া কিন্তু বেশ কঠিন ওখানে। তো যাক, আমরা চেষ্টা করব আশা করছি, না? ক খ, না? এখন দেখো ক খ গ ঘ উ। এই ক খ গ ঘ তুমি যখন উচ্চারণ করছো, তখন তোমার কি হচ্ছে? কণ্ঠ থেকে হচ্ছে। তাই এদের নাম কণ্ঠধ্বনি হয়েছে। এ হলো, নামটা আমরা কিভাবে নিয়েছি? উচ্চারণের স্থান অনুযায়ী, না? উচ্চারণের স্থান অনুযায়ী এদের এই নাম হয়েছে। এইবার আমরা দেখব যে ক উচ্চারণ করতে যে আমরা যে কথাটা যেভাবে বাতাসের চাপ নিচ্ছি, খ উচ্চারণে তার থেকে বেশি চাপ নিচ্ছি। খেয়াল করো তো। ক খ ক, খ। আবার খ আবার গ উচ্চারণে ওই কয়ের যে চাপ ছিল ঠিক সেই চাপই আছে, কিন্তু কতে আমার কণ্ঠ স্বরটা যতটা কেঁপেছিল, গ বলাতে তার থেকে একটু বেশি কেঁপেছে। তাই তো? গ বলাতে তার থেকে ক, বাতাসের যে লেভেল, গ বাতাসের সেই লেভেল, কিন্তু গ বলাতে আমার কণ্ঠের যে এই জায়গাটা একটু কম্পনটা বেশি হয়। তাহলে একটা ভিন্নতা আছে বাতাসের লেভেল একই থাকলেও। ঠিক একইভাবে খ বলাতে বাতাসের যে চাপ, ঘ বলাতে বাতাসের সেই একই চাপ, একটু বেশি। কিন্তু খ বলাতে যে কম্পনটা ছিল তার থেকে ঘ বলাতে কম্পনটা বেশি। এই ঘটনাটা ঘটছে তুমি পরে যেগুলো করবে সবগুলোতে। যেমন চ কিন্তু ছ, জ কিন্তু ঝ। খেয়াল করেছো? একটু বেশি। ফলে এই বেশির জায়গা থেকে এবং কম্পন বেশি আর বাতাস বেশি, এই জায়গা থেকে আমরা নামটা ভিন্ন করেছি।
যে চিত্র আকারে দেখছি, এই যে ক চ ট ত প, এই পাঁচটার লেভেল, বাতাসের চাপের লেভেল একই। ক চ ট ত প, শুধু উচ্চারণের স্থানটা ভিন্ন, কিন্তু বাতাসের চাপের লেভেল একই। উচ্চারণের স্থানটা ভিন্নের প্রেক্ষিতে নামটা ওই যে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, এই তো ক চ ট ত প। কিন্তু বাতাসের লেভেল একই বিধায় আমি ওই এক চাপে বলে যেতে পারছি। আবার খ ছ ঠ থ ফ, বাতাসের লেভেল একই, কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী আলাদা। ফলে আমরা বাতাসের চাপের ভিত্তিতে আর স্বরতন্ত্রী কাঁপছে কি কাঁপছে না এর ভিত্তিতে আমরা এর পার্ট করে ফেলেছি। কিরকম? বাতাসের চাপ যখন কম থাকছে তখন আমরা নামটা নিচ্ছি অল্প প্রাণ, ফলে যথারীতি গ, জ, ড, দ, ব এরাও অল্প প্রাণ। বাতাসের চাপ কম বেশির ভিত্তিতে। আর বাতাসের চাপ যাদের বেশি আছে তাদের নাম নিয়েছি মহাপ্রাণ, ঘ, ঝ, ঢ, ধ, ভ, আর খ, ছ, ঠ, থ, ফ। এই যে ঘ, ঝ, ঢ, ধ, ভ, আর খ, ছ, ঠ, থ, ফ। দেখো এগুলোতে বাতাসের চাপ বেশি আছে। আমরা হলো বাতাসের প্রেক্ষিতে এই নামটা নিলাম। এইবার এইবার আমরা কাঁপছে কি কাঁপছে না তার প্রেক্ষিতে নামটা নিচ্ছি। যে এই ক, খ, গ, ঘ আর ক, চ, ট, এই কয়টা বলতে যে কম্পন হয়, তার থেকে এই পরের দুটো বলতে কম্পন অনেক কি হয়, বেশি হয়। ফলে কম্পন যেখানে আছে, ঘোষ মানে আমরা কম্পন ধরে নেব। ঘোষ মানে কি ধরে নেব? কম্পন। কম্পন যেখানে আছে সেগুলোর নাম ঘোষধ্বনি, আর কম্পন যেখানে নেই সেটার নাম অঘোষধ্বনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্গের প্রথম দুই ধ্বনি, সেখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ আছে, কিন্তু কম্পন নাই। ফলে ওখানে অল্প প্রাণ মহাপ্রাণ নাম পাচ্ছি, আর পাচ্ছি অঘোষ। আর এইদিকে বর্গের তৃতীয় চতুর্থতে অল্প প্রাণ মহাপ্রাণ আছে, একই কথা, কিন্তু এবার কম্পনও আছে। ফলে এরা হয়েছে ঘোষ। কম্পনের বিবেচনায় ঘোষ, আর ওরা কম্পনের বিবেচনায় অঘোষ। তাহলে তুমি ও, এখন যে পার্টটা পাচ্ছ, সেই পার্টটা থেকে তুমি এখন প্রত্যেকটা ধ্বনির একটা নাম তৈরি করে ফেলতে পারছো। কয়টা দিক থেকে? অল্প প্রাণ মহাপ্রাণের দিক থেকে নাম বলতে হবে, নাম বলতে হবে ঘোষ অঘোষের প্রেক্ষিতে, আর নাম বলতে হবে উচ্চারণের স্থানের প্রেক্ষিতে। একটা ধ্বনির নাম কয়টা দিক থেকে করবো আমরা, খেয়াল করেছো? তিনটা দিক থেকে। তিনটা দিক থেকে নাম করতে যে আমরা কোন ভাবে নামটা বলবো? সেল বিবেচনায়। আমরা ধরো এই যে যে পার্ট করেছি, এটা এর একটা একটা সেল, কলাম, আর এইভাবে হবে এর একটা একটা কি, এই রো। রো। এবং রো আর কলামের প্রেক্ষিতে ওই সেলটার নাম কি হয়, তোমরা সেইভাবে তার নামটা বলবে। এই দাগটা আমাদের না দিলেও চলতো, যেভাবে আমি লিখেছি পর পর সোজা করে, তোমাদের বুঝতে তাতে সমস্যা হয় না। এখন আমরা স্যার বলতে নামটা পারি। কি বলো? স্যার কি বলেছো? নামটা কি হ্যাঁ এরকম আমরা, যে ক অল্প প্রাণ অঘোষ এরকম হ্যাঁ হ্যাঁ আমরা এইবার যাব। হবে? যে আমরা যদি কয়ের নাম, আমরা একটা নাম তৈরি করি, তারপরে বাকিদের নাম বলার চেষ্টা করি। আমরা যদি এবার কয়ের নাম ধরি, তাহলে তুমি ক কে বলছো অঘোষ অল্প প্রাণ, অল্প প্রাণ অঘোষ, অঘোষ অল্প প্রাণ, যেটাই বলো, কিন্তু তুমি দেখবা যে অল্প প্রাণ অঘোষ বলা অপেক্ষা অঘোষ অল্প প্রাণ বলতে সহজ হয়, শুনতেও ভালো শোনায়। ব্যাপারটা ঠিক আছে কিনা? জি স্যার। অল্প প্রাণ অঘোষ, এই যে যা বললে তাতে ভুল নেই কোনো, কিন্তু অঘোষ অল্প প্রাণ বললে কথাটা শুনতে ভালো শোনায়। অঘোষ মহাপ্রাণ আর অঘোষ অল্প প্রাণ, এই তো ঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ, আমরা এইভাবে নামটা নেব। এইবার জি স্যার। এ তো আমরা ঘোষ অল্প প্রাণ, ঘোষ ঘোষ মহাপ্রাণের নামটা। এবার আমরা বর্গীয় অবস্থা থেকে যেটা নেবো, তাহলে কণ্ঠ বর্গীয়। তাহলে আমরা আগে নেব এই বর্গীয় নামটা, এরপরে নেব অঘোষ বা ঘোষ নামটা, তারপরে অল্প প্রাণ মহাপ্রাণ নেব। তাহলে এই বিবেচনায় এবার কয়ের নামটা দাঁড়াচ্ছে কণ্ঠ বর্গীয়,
ঘোষ। অঘোষ, অল্পপ্রাণ ধ্বনি। তুমি কণ্ঠবর্গীয় কথাটা না বলেও তুমি যদি বলো ক বর্গীয়, তাতেও হচ্ছে। ঠিক তো? জি তাহলে স্যার। এইভাবে যখন তুমি নামটা তৈরি করতে পারলে একটা নাম, তখন এবার তোমাকে যদি বলা হয় আচ্ছা ঝয়ের নামটা কি হবে কও তো। ঝ। চ বর্গীয় কি হবে? ঘোষ মহাপ্রাণ। ঘোষ। ভেরি গুড। স্ববর্গীয় ঘোষ মহাপ্রাণ। কোনো সমস্যা নেই, কিন্তু দেখো এখন এই জায়গা থেকে তোমার জানটা আমি জিজ্ঞেস করা হোক না কেন, তুমি যদি এই সিস্টেমটা বুঝে ফেলো, তাহলে তুমি বলে দিতে পারবে। দ কি? ঘোষ অল্পপ্রাণ তবর্গীয়। তাহলে আমরা ত বর্গীয়কে আঁকে নেব, তাই তো। ত বর্গীয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঠিক একইভাবে এই চারটা যাওয়ার পরে পঞ্চম যে ধ্বনিটা, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি হিসেবে আছে, কারণ ওটা উচ্চারণের সময় নাক দিয়ে বাতাসের কিছু অংশ বের হয়ে যায় বিধায়। কেবল নাক দিয়ে বাতাস যায় তা কিন্তু নয়, সব বাতাসই তোমার কণ্ঠ দিয়ে আসতে হবে। কিন্তু এইটা করার সময় ও কিছু অংশ নাক দিয়ে যেতে যায়। তুমি মুখ বন্ধ করে উও বলার তোমার কোনো ক্ষমতা আছে? না পারবে না। স্যার। ফলে কণ্ঠ দিয়ে সবাইকে আসতে হবে, কিন্তু এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কিছু অংশ বাতাসের নাকের দিক দিয়ে যায়। তাই আমরা বলছি যে একে নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি বা সানুনাসিক ধ্বনি, নানা ধরনের নাম এটার আছে। তাহলে আমরা গাণিতিক ভাবে বলতে পারি যে বর্গের প্রথম আর তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ। এটা অনেকেই খুব সহজে মুখস্থ রাখার জন্য বলে থাকে। বর্গের দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে নাসিক্য। আর বর্গের এক দুই হচ্ছে, মহাপ্রাণ। হ্যাঁ, নাসিক্য বর্ণ। হ্যাঁ, বর্গের এক দুই হচ্ছে অঘোষ। আর তিন চার হচ্ছে ঘোষ। এগুলো মানে সংখ্যাতাত্ত্বিক আলোচনায় মনে ঘোষ। রাখতে অসুবিধা হয় কখনো আমি কখনো। এটাকে মনে রাখি এইভাবে যে প্রথম শ্রেণীতে তারা থাকে যারা অঘোষখোর, আর যেভাবে ঘুষখোরেরা খুশি, পরে। যেভাবে খুশি আর কি। আমি বলছি তোমার যেভাবে মনে রেখে পরীক্ষার হলে তুমি ওটাকে বের করে নিয়ে আসতে পারো, সেভাবে তুমি মনে রাখো। কিন্তু ব্যাকরণের বিশ্লেষণ তোমার কাছে পরিচ্ছন্ন কিনা, তাই তো? জি আমাদের স্যার। কাছে সেটা জরুরি। জি স্যার। এবং আরেকটা জিনিস বললাম যে ধরো তুমি এটাকে এরকম করে চার্ট আকারে লিখে কলাম সেল থেকে তুমি দারুণ বলতে পারো, কিন্তু পরীক্ষা হলে কি তোমার এই সময় আছে এইটা করে এরকম না করে সব স্যার। বলবা? ফলে তুমি যদি এরকম করে মনে রাখো, দেখো ওই যে কচট তো ক, খচট তো ফ, গজট তো ব, ঘজট তো ভ, ও ইয় ন ন ম। তুমি তো সাধারণত ক খ গ ঘ উ চ ছ জ জ ই হ ট ঠ, এই এই মুখস্থ তো তোমার আছে। কিন্তু জি এখন যেটা স্যার। বললাম যে অল্প প্রাণগুলো কচটত প, কখনো এমন হতে পারে না যে নিচের কোন ধ্বনিগুলো অল্প প্রাণ ধ্বনি? এখন তোমার ওই ক চ দিয়ে এদিকে থ দিয়ে দিয়েছে, এরকম কয়েকটা তৈরি করবে, চারটা অপশন তৈরি করতে হবে না? তখন তোমাকে কিন্তু জি দেখো স্যার। এই যে যে আমি যে প্যাটার্ন তোমাকে পড়ার কথাটা বললাম, এই প্যাটার্নটা তোমাকে খুব সহায়তা করবে। ঠিক আছে? কচড়ে ব, খচড়ে ফ, গজরে ব, ঘজরে ভ। তুমি একেবারেই সবগুলোকে একবারে নিয়ে আসতে পেরেছো, যদি পারো এভাবে মুখস্থ করে রাখতে পারলে বেশ সুবিধা হয়। তো আমরা এই বর্গীয় বর্ণ পর্যন্ত আজকে রাখি। এরপরে বর্গীয়র পরে উষ্ম, অন্তস্থ ধ্বনি, বাকিদের যে বিবরণ সেটি, তারপরে আমাদের যুক্ত ব্যঞ্জন রয়েছে এখানে। যুক্ত ব্যঞ্জনের পরে আমরা এই আলোচনায় স্বরধ্বনির আলোচনা করব, স্বরধ্বনির উচ্চারণের স্থানের আলোচনা করব। হুম। তারপরে স্বরধ্বনিতে যে কয়টা স্বরধ্বনি উচ্চারণে পরিবর্তিত হয়, বিশেষ করে অ এবং আ। হুম। অ, আ, আর কি আরেকটা স্বরধ্বনি হচ্ছে স্বরধ্বনির ভিতরে অটাই বেশি জরুরি। অ এর উচ্চারণটা আমরা অনেক বেশি দেখব। তারপরে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যে যে ফলাগুলো আছে, তারা উচ্চারণে কি ধরনের ভূমিকা পালন করছে সেটিকে দেখব। এরপরে ব্যঞ্জন ধ্বনির ভিতরে ব্যঞ্জন বর্ণ এবং ধ্বনির ভিত্তিতে আমরা অনেকগুলো বর্ণকে ধ্বনির সাথে মার্চ করেছিলাম। ফলে ওই বর্ণগুলো উচ্চারণেও কিন্তু কোন বর্ণের সাথে মার্চ হয়ে যাবে সেই আলোচনা আমাদের করতে হবে। হুম। ফলে ধ্বনিতত্ত্বের আলোচনাটা আমাদের একেবারে যে ছোট আলোচনা তা না, একটা বিরাট আলোচনা। এবং এর সাথে তোমাদের
আশা করছি ব্যাকরণের একটা বিশ্লেষণের সুন্দর একটা পর্যায়ে তোমরা পৌঁছাতে পারবে। যে আলোচনাগুলো করা হলো একটু মনে রাখবে, একটু পড়ার চেষ্টা করো। আমরা যে পিডিএফ ফাইল আছে সেটা দিচ্ছি, তোমরা হার্ড কপিও বোধহয় পাবে, হার্ড কপি আকারে যেটা আমাদের আছে। হার্ড কপিও হয়তো তোমাদের দেওয়ার কথা হয়েছে, না হলে এই কপিও তোমাদের কাছে থাকলে সেটি করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। তাহলে আমরা আজকের আলোচনা এখানে স্টপ করি। আহ, তোমাদের কাছে অনুরোধ হচ্ছে ক্লাসের সময় যদি একটু কোঅপারেটিভ থাকো আমার সাথে, প্রশ্ন জিজ্ঞাসা, বুঝতে পারছি বা পারছি না সেটা জানানো, হ্যাঁ, তাহলে এই পাশ থেকে ক্লাস করতে জি একটু স্যার। সজীবতা আর কি ধরে রাখা যায়। তাহলে ঠিক আছে, আমরা জি আজকের স্যার। জন্য এখানে স্টপ করি। তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আশা করছি পরে দেখা হবে। হ্যাঁ, তো জি স্যার। শুভরাত্রি। এনামুল। জি স্যার, ধন্যবাদ লম্বা একটা সময়। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। ঠিক আছে স্যার, দোয়া করবেন, আবার আগামী রবিবার দেখা হবে ইনশাল্লাহ, যদি কোনো ঝামেলায় না পড়ে। আশা রাখছি সেরকমই। ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টদের কি আর কোনো প্রশ্ন আছে?